স্যার শুরু করা যায়। জি আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমরা গত ক্লাসে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে পড়ছিলাম। সেই টপিকসটাই একটু রিভিউ করব, দেন এরপরে এগোতে থাকবো। আমরা পড়ছিলাম হচ্ছে কস্ট, টার্মস, কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন। আমরা একটু কুইক রিভিউ করি 2-3 মিনিটের মধ্যে। এটা দরকার নেই। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংও দরকার নেই। ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড। এটা বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্টের 3টে এলিমেন্ট, একটা ম্যাটেরিয়াল, লেবার এন্ড দেন ওভারহেড। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাকে বলে? যে ম্যাটেরিয়ালটা যেটা প্রোডাক্টের জন্য ইন্টিগ্রাল পার্ট এবং কনভেনিয়েন্টলি ট্রেস করা যায়। ডাইরেক্ট লেবার হচ্ছে ওই লেবারটাই যেটা কনভেনিয়েন্টলি ইন্ডিভিজুয়াল ইউনিটে আইডেন্টিফাই করা যায়। ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে cost that cannot be traced directly to specific units products. Indirect material, indirect labor plus other যে ফ্যাক্টরি রিলেটেড যতগুলো কস্ট হয় সবগুলোই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। কস্ট ক্লাসিফিকেশনের যদি আমরা দেখি, আমাদের ম্যাটেরিয়াল প্রোডাক্ট ফ্লো অনুসারে ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা 3 ভাগে ভাগ করি, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। আবার আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন করব তখন প্রাইম কস্ট, কনভার্সন কস্ট এই দুটো কনসেপ্টেও আমরা প্রেজেন্টেশন করে থাকি। এর আগে আমরা পড়লাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, এর বাইরে হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং ইউনিটের বাইরে যে কস্টগুলো হয়, বিশেষ করে হেড অফিস কেন্দ্রিক, এই কস্টগুলো হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। মার্কেটিং, সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, ডেলিভারি, এই সবগুলো হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপর হচ্ছে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট আমরা পড়লাম কিছুক্ষণ আগে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যোগ করলে হয় প্রোডাক্ট কস্ট। আর পিরিয়ড কস্ট হচ্ছে সাধারণত ফিক্সড নেচারের হয়ে থাকে। এই এক্সপেন্সেস গুলো ইনকাম স্টেটমেন্টে সাধারণত আমরা অ্যাপ্লাই করে থাকি, ইনকাম স্টেটমেন্টে আমরা শো করে থাকি। কিছুক্ষণ আগে যে নন ম্যানুফ্যাকচারিং কস্টগুলো দেখলাম, এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে পিরিয়ড কস্ট। এরপর আমাদের দরকার নেই এটা আপাতত। আমরা এতটুকু পর্যন্ত পড়ে আসছিলাম। প্রোডাক্ট কস্টটা নির্ধারণ করার জন্য আমাদের একটা ফ্লো, আমরা গত ক্লাসে একটা শিটও দেখেছি যে আমাদের ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্ট, তার সাথে বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করে যোগ করার পর হচ্ছে টোটাল ওয়ার্কিং প্রসেস, দেন সেখান থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বাদ দিলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। ফিনিশ গুডসের সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যোগ করলে হয় গুডস অ্যাভেলেবল ফর সেল, সেখান থেকে ফিনিশ গুডস ইনভেন্টরি বাদ দিলে হয় কস্ট অফ গুডস সোল্ড। দরজাটা বন্ধ করো। আমরা কিছু এক্সারসাইজও দেখে আসছিলাম, এই মুহূর্তে আর দরকার নেই। আমরা এখানে গিয়ে শেষ করলাম। কস্টকে আমরা বিহেভিয়ার অনুসারে 2 ভাগে ভাগ করে থাকি। কস্টের বিহেভিয়ার অনুসারে কস্টকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। এর বাইরেও আরেকটা কস্ট আছে, সেটা হচ্ছে মিক্সড কস্ট অথবা সেমি ভেরিয়েবল কস্ট। আমরা এইটা পড়ার জন্য আমাদের আরেকটা শিটকে আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। এই শীটটা তো দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার।
আচ্ছা, আমরা কস্ট বিহেভিয়ার অনুসারে কস্টকে দুই ভাগে ভাগ করি। এই এই জিনিসটা আমাদের জন্য জানা জরুরি, কারণ বিভিন্ন চ্যাপ্টারে আমরা এই জিনিসটা ইউজ করে থাকবো, বিশেষ করে সিভিপি, রিলেভেন্ট কস্টিং, তারপর অ্যাবজর্পশন কস্টিং এবং ডাইরেক্ট কস্টিং, এই বিভিন্ন অনেকগুলো চ্যাপ্টারে আমরা এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। কস্ট বিহেভিয়ার অনুসারে দুই ভাগে ভাগ করে। প্রথমে বুঝতে হবে হচ্ছে কস্ট বিহেভিয়ারটা কি। কস্ট বিহেভিয়ার হচ্ছে the way in which a cost react or responds to changes in the level of business activity. বিজনেস অ্যাক্টিভিটির সাথে কস্টটা কিভাবে রিঅ্যাক্ট করে বা রেসপন্ড করে। বিজনেস অ্যাক্টিভিটি যদি বাড়ে অথবা প্রোডাকশন অ্যাক্টিভিটি যদি বাড়ে অথবা সেলস অ্যাক্টিভিটি যদি বাড়ে, সেক্ষেত্রে কিছু কস্ট বিহেভ করে অথবা রেসপন্ড করে, কিছু করে না। এরপর আমরা দেখি হচ্ছে কস্ট। কস্ট কাকে বলে? ছোট্ট একটা লাইন বা আধা লাইনে আমরা দেখি কস্ট হচ্ছে cost is the sacrifice made to acquire goods or services. আমি গুডস অর সার্ভিসকে অ্যাকোয়ার করার জন্য যে কস্টটা স্যাক্রিফাইস করি বা যে জিনিসটা স্যাক্রিফাইস করি সেটাই হচ্ছে কস্ট। এটা আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়েও আমাদেরকে পড়াবে কস্টের ডেফিনেশনটা কি। সে ফর এক্সাম্পল, আমি একটা পেন কিনতে 50 টাকা স্যাক্রিফাইস করতে হয়, তাহলে আমি একটা পেন কিনতে পারি। তাহলে পেনের জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হয় কত? 50 টাকা। এটাই হচ্ছে কস্ট। একই রকম ভাবে যে কোনো পারচেসের ক্ষেত্রে যদি আমি কিছু স্যাক্রিফাইস না করি, তাহলে আমি কোনো কিছু অ্যাকোয়ার করতে পারবো না। আমি র মেটেরিয়ালস অ্যাকোয়ার করি অথবা ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার করতে যাই অথবা সার্ভিস নিতে চাই। আমি যদি হসপিটালে গিয়ে সার্ভিস নিতে চাই, সেক্ষেত্রেও আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হয়। সো কস্ট হচ্ছে cost is the sacrifice made to acquire goods or services. কোনো কিছু পেতে হলে যা আমি স্যাক্রিফাইস করি সেটাকে বলে কস্ট। কেউ যদি প্রশ্ন করে আধা লাইনটা একটু মুখস্থ করে রাখবেন। এরপর হচ্ছে কস্ট ইউনিট। আমরা ভেরিয়েবল ফিক্সড এর নিচেই দেখব, যেহেতু উপরে চলে আসছে এটা একটু দেখিনি। কস্ট ইউনিট কি? কস্ট ইউনিট আমরা সবাই বুঝি যে এক এক জায়গায় কস্ট ইউনিট হচ্ছে এক এক রকম। যদি একটা গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তার জন্য কস্ট ইউনিট হচ্ছে গাড়িটা। আর যদি গার্মেন্টস হয়, তাহলে তার জন্য কাপড় হচ্ছে, কাপড়ের যে ইউনিটটা সে বিক্রি করবে সেই কাপড়টাই হচ্ছে তার জন্য কস্ট ইউনিট। সিম্পল। আমরা একটু পড়ি। এ কস্ট ইউনিট ইজ এ ইউনিট অফ প্রোডাক্ট অর সার্ভিসেস। কস্ট ইউনিট ইজ এ ইউনিট অফ প্রোডাক্ট অর সার্ভিসেস। এতটুকু মনে রাখলেই হবে। আমরা যদি এতটুকু মনে রাখি তাহলে কস্ট ইউনিটটা বলতে পারবো। কস্ট ইউনিট ইজ এ ইউনিট অফ প্রোডাক্ট। যে প্রোডাক্ট আমি তৈরি করি অথবা যে সার্ভিসটা আমি রেন্ডার করি, এটার ইউনিটটাই হচ্ছে কস্ট ইউনিট, ইন রিলেশন টু হুইচ কস্ট আর অ্যাসার্টেইনড। এ কস্ট ইউনিট is unit of product or services to which production cost can be traced. For example, in phone manufacturer, cost unit would be per unit of phone. It is important to identify cost unit in order to properly charge the cost incurred in every production processes. তো প্রত্যেকটা প্রোডাকশন প্রসেসে আমি কি তৈরি করতেছি তার সেটা নির্ধারণ করা জরুরি। আর এটা যদি করতে না পারি তাহলে ইউনিট কস্ট আমরা বের করতে পারবো না। আচ্ছা, তো আমরা পড়লাম হচ্ছে কস্ট ইউনিট এন্ড দেন হচ্ছে ইউনিট কস্ট। সিম্পল। আমি যে কস্ট ইউনিট নির্ধারণ করলাম বা যে ইউনিট আমি নির্ধারণ করলাম, টোটাল কস্টকে যদি ইউনিট দিয়ে ভাগ করি তাহলে আমরা ইউনিট কস্ট পেয়ে যাই। তা এটার সিম্পলি আমরা যদি পড়ি, ডিভাইড দ্য প্রাইস অফ সার্টেন নাম্বার অফ ইউনিটস অফ এন আইটেম বাই নাম্বার অফ ইউনিটস টু ফাইন্ড আউট প্রাইস অফ দ্যাট আইটেম। এটা প্রাইস অফ দ্যাট আইটেম বলছে, অথবা আমরা প্রোডাকশন কস্টও বলতে পারি। প্রোডাকশনে যে টাকাটা আমার খরচ হয় সেই টাকাটাকে ইউনিট দিয়ে ভাগ করলে আমরা ইউনিট কস্ট পেয়ে থাকি। এটা আমরা সিম্পলি জানি। ফর এক্সাম্পল, টু ফাইন্ড আউট ইউনিট প্রাইস অফ 12 ounce of soup that cost 2.4 divide by 2.4 by 12 ounces to get unit price of soap as 0.2 per ounce. আমি 12 আউন্স স্যুপ কিনলাম 2 টাকা 40 পয়সা দিয়ে। তাহলে
2.40 12 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে পার ইউনিটের কস্ট বা পার ইউনিটের স্যাক্রিফাইস বা পার ইউনিটের প্রাইস। সিম্পল জিনিস। আমরা বাজার থেকে যদি চাউল কিনে নিয়ে আসি, 1 বস্তা চাউল যদি কিনে নিয়ে আসি 1400 টাকা দিয়ে, যদি ওই চাউলে যদি 25 কেজি থাকে, তাহলে যদি ভাগ করে দেখা যাবে যে আমরা 50-52 টাকা পড়বে পার ইউনিটের কস্ট। এটা হচ্ছে ইউনিট কস্ট। আমাদের আসলে যারা বিজনেসের স্টুডেন্ট, এটা আসলে তার জানারই দরকার নেই, তারা জানেনি অলরেডি। আচ্ছা, এরপরে হচ্ছে ডাইরেক্ট কস্ট। গত ক্লাসে আমরা পড়ে আসছি, দরকার নেই। আমাদের ইনডাইরেক্ট কস্ট আমরা পড়ে আসছি, প্রাইম কস্ট আমরা জানি, ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্ট পড়ার আগে আমি একটু ভেরিয়েবল কস্টটা একটু দেখিনি। আমরা ভেরিয়েবল কস্ট গত ক্লাসেও পড়ে আসছি, আবারও একটু দেখি একই জিনিস। ভেরিয়েবল কস্টটা হচ্ছে এ কস্ট দ্যাট ভেরিস। ভেরিয়েবল কস্ট হচ্ছে একটা কস্ট যেটা ভেরি করে। কখন? ইন টোটাল। মনে রাখতে হবে যে এ কস্ট দ্যাট ভেরিস ইন টোটাল ইন ডাইরেক্ট প্রপোর্শন টু চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি লেভেল যদি চেঞ্জ হয়, এই কস্টটাও চেঞ্জ হতে থাকে। আমি যদি প্রোডাকশন বেশি করি তাহলে কস্ট বেশি হবে, আমি যদি প্রোডাকশন কম করি তাহলে এটার কস্ট কম হবে। ঠিক একই রকম ভাবে এখানে আমরা অনেক এক্সাম্পল দিতে পারি। ভেরিয়েবল কস্ট ইজ কনস্ট্যান্ট পার ইউনিট। এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, ভেরিয়েবল কস্টের কি ফিচার্স গুলো আমরা যদি দেখি, এই আন্ডারলাইনের যদি আমরা একটু আবার পড়ে নিই। A variable cost is an expense that changes in proportion with production output. Number 1. Number 2 হচ্ছে when production increases, variable cost increases. When production decreases, variable cost decreases. A variable cost stands in contrast to fixed cost. ভেরিয়েবল কস্ট হচ্ছে ফিক্সড কস্টের বিপরীতে দেখানো হয়ে থাকে, বা এটার বিপরীতটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্টের বিপরীতটা হচ্ছে বা ইন কন্ট্রাস্টটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট ইজ কনস্ট্যান্ট পার ইউনিট। অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পড়লাম, এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্টের সম্পর্কে আমাদেরকে জানলে হবে, এর থেকে আর বেশি দরকার নেই। এরপর যদি আমরা দেখি, আমরা গত ক্লাসে আমরা দেখলাম যে আমরা যদি মোবাইলে কথা বলি, 1 মিনিট কথা বললে 1 টাকা বিল হয়, 2 মিনিট করলে 2 টাকা, 100 মিনিট করলে 100 টাকা। আমি এখানে দেখেন এই গ্রাফটা আমরা যদি দেখি, টোটাল লং ডিস্টেন্স টেলিফোন বিলের এটা হচ্ছে অ্যামাউন্ট, আর নিচেরটা হচ্ছে মিনিট স্টকড। আমি নিচের দিকে কথা যত বেশি বলতে থাকবো আর আমার মিটারটাও তখন উপরের দিকে উঠতে থাকবে। কথা যত বেশি বলবো মিটার তত উপরের দিকে উঠতে থাকবে। তার মানে এখানে রিলেশনশিপটা হচ্ছে আমি কথা বাড়াবো আর সেদিক দিয়ে বিলও ইনক্রিজ হতে থাকবে। আবার ইন কন্ট্রাস্ট পাশের পার ইউনিটে যদি আমরা এক্সাম্পল দেখি, দ্য কস্ট পার ইউনিট টকড ইজ কনস্ট্যান্ট। 1 মিনিট কথা বললে 1 টাকা, 2 মিনিট কথা বললেও সেই পার ইউনিট 1 টাকা, 100 মিনিট কথা বললেও পার ইউনিট 1 টাকা। সেই জন্য পার ইউনিটের কস্ট কার্ভটা হচ্ছে প্যারালাল। আমরা এবার যাই হচ্ছে ফিক্সড কস্টে। ফিক্সড কস্ট হচ্ছে এ কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্টস। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে এ কস্ট দ্যাট ভ্যারিজ ইন টোটাল, সেটা ভেরি করে ইন টোটালে। আর ফিক্সড কস্টের ক্ষেত্রে হচ্ছে এ কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট ইন টোটাল। ইন টোটালে এটা কনস্ট্যান্ট থাকে, আর ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে ইন টোটালে এটা ভেরি করে। Regardless of the changes in the level of the activity within the relevant range, if a fixed cost is expressed in এই একই লাইনের সাথে যে যত প্রোডাকশনই আমি করি না কেন ফিক্সড কস্টটা চেঞ্জ হবে না, ফিক্সড কস্টটা ফিক্সডে থেকে যাবে। ইফ ফিক্সড কস্ট ইজ এক্সপ্রেসড on a per unit basis, it varies inversely with the level of activity. যদি প্রোডাকশন বেড়ে যায়, আমি যদি পার ইউনিটে বের করতে চাই তাহলে ফিক্সড কস্টটা কমতে থাকবে, আর যদি প্রোডাকশন কমে
ফিক্সড কস্টটা বাড়তে থাকবে। সিম্পল জিনিস, আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল দেখলাম, এক্সাম্পল নিয়ে আমরা আলাপ করলাম। এটা হচ্ছে একটা টেইলারিং শপ, কাপড়ের কাপড় তৈরি করে দেয়, আমরা কাপড় দিয়ে দিই, ওনারা কাপড় তৈরি করে দেন। তো কাপড়ের দোকানে যদি ফিক্সড কস্ট আমি দেখি, ওনার ঘর ভাড়া, ইউটিলিটি বিলগুলো, অথবা যে সিকিউরিটিকে বেতন দিচ্ছেন এই সিকিউরিটির বেতন, মেশিনারিজ ডেপ্রিসিয়েশন, এই সবগুলো ফিক্সড কস্ট। সে ফর এক্সাম্পল ওই টেইলারিং শপের যে ফ্যাক্টরি উনি পরিচালনা করেন, সেই ফ্যাক্টরির ফিক্সড কস্ট হচ্ছে মাসে 1 লক্ষ টাকা, এটা তার ফিক্সড কস্ট। উনি যদি 1 লক্ষটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন, তাহলে আমি যদি 1 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ করি, তাহলে পার ইউনিটের ফিক্সড কস্ট হবে 1 টাকা। যদি 50,000 করেন, তাহলে পার ইউনিটের কস্ট পড়বে 2 টাকা। যদি 25,000 কাস্টমারকে হ্যান্ডেল করে থাকেন, তাহলে পার ইউনিটের কস্ট হবে সেক্ষেত্রে 4 টাকা। এভাবে করে যদি আমি প্রোডাকশন কম করতে থাকি, ইউনিট কস্ট বাড়তে থাকবে, আর প্রোডাকশন বাড়তে থাকলে ইউনিট কস্ট কমতে থাকবে। এটাই হচ্ছে এখানে হচ্ছে ইনভার্স রিলেশনশিপ, একটা বাড়লে আরেকটা কমবে। আচ্ছা, এই একই জিনিসটা আমরা গত ক্লাসেও দেখে এসেছি। ফিক্সড কস্ট ইন টোটাল ফিক্সড কস্ট, কস্টের কার্ভটা হচ্ছে প্যারালাল, ফিক্সড কস্টটা চেঞ্জ হচ্ছে না। আর যদি পার ইউনিট আমি চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে এই কস্টটা হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। নাম্বার অফ কল বাড়তে থাকলে ফিক্সড কস্ট কমতে থাকে, নাম্বার অফ কল কমলে ফিক্সড কস্ট বাড়তে থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে কি এক্সাম্পলটা আমরা বলছিলাম যে টেলিফোনের যে মান্থলি রেন্ট আছে, মান্থলি রেন্ট যদি 200 টাকা হয়, আপনি যদি একটা কল করেন, তাহলে পার ইউনিটের কস্ট পড়বে হচ্ছে 200 টাকা প্লাস ভেরিয়েবল কস্ট। আর যদি আমি 200টা কল করি, তাহলে পার ইউনিটের কস্ট পড়বে 1 টাকা করে। আমরা যদি ভেরিয়েবল এবং ফিক্সড কস্টকে আবার একটা পিকচার দিয়ে দেখি, ফিক্সড কস্ট আর দোজ কস্ট হুইচ আর নট আউটপুট ডিপেন্ডেন্ট। আর একটু ডিফাইন করে পড়লাম, ফিক্সড কস্ট আর ফিক্সড টিল সার্টেন লেভেল অফ আউটপুটস, ফিক্সড কস্ট পার ইউনিট চেঞ্জেস উইথ আউটপুট। আমরা এর আগে পিকচারও দেখলাম যে ইউনিট বাড়লে কমলে এখানে একটা ইনভার্স রিলেশনশিপটা দেখা যায়। ভেরিয়েবল কস্ট আর দোজ কস্ট হুইচ আর আউটপুট ডিপেন্ডেন্ট, আউটপুট বাড়লে বাড়বে, কমলে কমবে। There is a positive correlation between the production output and the variable cost. এখানে হচ্ছে পজিটিভ কোরিলেশন, আর ফিক্সড কস্টের ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। And then variable cost per unit remain constant. পার ইউনিটে ভেরিয়েবল কস্ট কখনোই চেঞ্জ হবে না। আমি একটা কলম কিনতে গিয়ে আমার জন্য একটা কলম, যদি আমি একটা কলম কিনি 5 টাকা, 2টা কিনলে 10 টাকা, একই রকম ভাবে এটা আমি যদি বেশি কিনতে থাকি, আমার কস্ট বাড়তে থাকবে, আর কম কিনলে কস্ট কমবে। এটা ইউনিটের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এই ক্লাসিফিকেশন জানাটা আমাদের কেন জরুরি? বেনিফিটটা কি? With the classification of cost into fixed and variable, the manager can count the break-even point. আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কস্ট ক্লাসিফিকেশন না জানলে, বিশেষ করে ফিক্সড ভেরিয়েবলটা যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে সিবিপি অ্যানালাইসিস করতে পারবো না। সিবিপিতে অনেকগুলো পয়েন্ট আমরা অ্যানালাইসিস করি, বা অনেকগুলো ইস্যু আমরা সেখানে অ্যানালাইসিস করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে ব্রেক-ইভেন পয়েন্ট, আরো অনেকগুলো ইস্যু আছে সেখানে। break-even point, margin of safety, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না যদি আমরা ফিক্সড এবং ভেরিয়েবলের পার্থক্য বা এটাকে আইডেন্টিফাই করতে না পারি। And then ratio between variable cost and fixed cost shows how much adjustable is the organization. ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্টের পার্সেন্টেজটা যদি জানা যায়, ম্যানেজারিয়াল ডিসিশন মেকিংটা সহজ হয় এবং প্রফিটেবিলিটিটা এটার উপর ডিপেন্ড করে। একটা কোম্পানির যদি ভেরিয়েবল কস্ট পার্সেন্টেজ বেশি হয়, তাহলে এটার প্রফিটে কি হ্যাম্পার করবে, অথবা ভেরিয়েবল কস্ট যদি কম হয় তাহলে কি হবে, অথবা ফিক্সড কস্ট যদি বেশি হয় তাহলে কি ঘটবে, এইসব অনেক কিছু অ্যানালাইসিস কিন্তু এই ফিক্সড এবং ভেরিয়েবল থেকে আমরা পেয়ে থাকি। যদি ফিক্সড কস্ট বেশি হয় তাহলে আমাকে ইউনিট
ইউনিটের সেলস বাড়াতে হবে ফিক্সড কস্টকে কভার করার জন্য। সেই জন্য বলছে ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর জন্য এই ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট জানাটা খুবই জরুরি। আচ্ছা, আমরা এবার গ্যারিসনের বইতে আবার একটু আসি। স্যার এটা নিয়ে কি ধরনের কোশ্চেন হতে পারে? ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট নিয়ে কাকে বলে এরকম মনে হয় প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু এটার ইউজেস নিয়ে কোশ্চেনগুলো আসবে, কারণ এটার সাথে অনেকগুলো ম্যাথমেটিক্স জড়িত। আমাদের অনেকগুলো চ্যাপ্টারের সাথে ফিক্সড ভেরিয়েবলের এলিমেন্ট গুলো যদি না বুঝি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। একটু যদি এক্সাম্পল দিতেন। আমরা অঙ্ক করলে বুঝতে পারবেন। আর এক্সাম্পল দিতে গেলে আমাকে সিবিপি তে বা অথবা রিলেভেন্ট কস্টিং এ অথবা অন্য একটা চ্যাপ্টারে গিয়ে এক্সাম্পল গুলো বলতে হবে যে এটা কেন জরুরি। আচ্ছা, আমরা ফিক্সড ভেরিয়েবলটা একটু শেষ করে দেন একটু সামনের দিকে যাই। আচ্ছা, এতটুকু গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়ে আসছিলাম। এরপরে আসি হচ্ছে এই পিকচারটা আমরা একটু দেখি। ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের এই বিহেভিয়ারটা কিরকম হয়। আমরা যদি এই ইয়েটা দেখি, কস্ট ভেরিয়েবল ফিক্সড আর ইন টোটাল আর পার ইউনিট, আমরা অলরেডি পড়ে আসছি। ভেরিয়েবল কস্ট দ্যাট total variable cost changes as activity level changes, আর per unit variable cost per unit remain the same over the wide range of activity. Fixed cost এর ক্ষেত্রে total fixed cost remain the same even when the activity level changes, আর per unit এর ক্ষেত্রে হয় fixed cost per unit goes down as activity level goes up। একই রকম ভাবে যদি fixed cost per unit goes up যদি প্রোডাকশন লেভেলটা goes down হয়। আচ্ছা, এখন আমরা কিছু এক্সারসাইজ দেখব। এর মধ্যে ফিক্সড ভেরিয়েবল নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এবার বল। আপনি কি শেয়ার অফ করে দিয়েছেন? স্যার কিছু দেখা যায় না। ইন্নালিল্লাহ। আপনার এই হ্যান্ডআউটটা তো আমরা পাই নাই স্যার। হ্যান্ডআউটটার কিছুটা অংশ পেয়েছেন আপনারা। এখন কি দেখা যায় স্যার? এখন কোনটা দেখা যাচ্ছে? টাইপ অফ কস্ট বিহেভিয়ার প্যাটার্ন স্যার। না, আমি স্যার আপনি ডাইরেক্ট ডেস্কটপ শেয়ার করেন। আচ্ছা, পরে যে আলোচনা করছেন ওইটা অংশটা আমরা পাই নাই কেন দেখতে গেলাম। স্যার বলেছে তো শেয়ার করবেন। আমি তো শুধুমাত্র ফাইলগুলো শেয়ার করতেছি। যদি শেয়ার করি, ডেস্কটপ শেয়ার করলে কি পুরো সবকিছু দেখা যাবে না? জি স্যার, আপনার পুরো আপনার ডেস্কটপে যা আছে এবং আপনি যেটা ওপেন করবেন ওটা পুরোটা দেখা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ট্রাই করতেছি। পার্সেন্টেজ বাড়ায়। স্যার আপনি কি এই সময় অফিস করেন? না, অফিস করি না, কিন্তু এই সময় যদি আমি বাসায় যাই তাহলে মাঝখানে একটা ট্রানজিট টাইম থাকবে, তখন আমি আর আপনাদেরকে পড়াতে পারবো না আর কি। বুঝতে পেরেছি স্যার, আমাকে শুরু করতে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, ডেস্কটপ শেয়ার আমি তো দেখতেছি শুধু কতগুলো উইন্ডো আসছে, উইন্ডোগুলো শেয়ারিং। পাশে একটা স্ক্রিন আছে স্যার প্রতিদিন এই দিনে ক্লাস এই সময় হবে, মানে এই ক্লাসটা? আমার মনে হয় এই সময়ই হবে। হোয়াইট বোর্ড আছে, আবার দেখা যাচ্ছে আইফোন অথবা আইপ্যাড। অ্যাডভান্স স্যার প্রথম যেটা অপশন স্ক্রিন ওটা বেসিক্সে গিয়ে না? হ্যাঁ বেসিক্সে প্রথম। আচ্ছা, প্রথমে যেটা স্ক্রিন ওটা স্যার। জি স্যার, পাওয়া গেছে। এখন আমার কি ডেস্কটপটা দেখা যাচ্ছে না? না স্যার, সব দেখা যাচ্ছে। জি স্যার, ডেস্কটপ দেখা যাচ্ছে। মানে পুরোটাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডেস্কটপ প্রেজেন্টেশন দুইটা এখন আর কি স্যার? আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে তো না? এখন ঠিক আছে। কস্ট ক্লাসিফিকেশন ফর প্রিসিডিং কস্ট বিহেভিয়ার, প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার আমরা অলরেডি জানি এটা আর আমরা বলবো না। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট একটা টেবল করা আছে, আপনাদের কাছেও দেওয়া আছে, কিছুক্ষণ আগে বললামও। আমার মনে হয় আবার একটু রিভিউ করে নিলে হবে। এখন আমার মূল হচ্ছে যে কি
ফিক্সড ভেরিয়েবল নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট থেকে স্যার পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে কেমন স্যার? ফিক্সড কস্ট কাকে বলে, ভেরিয়েবল কস্ট কাকে বলে, তারপর আসতে বলে ডিসক্রিশনারি ফিক্সড কস্ট। আমি একটা ইয়েটা দেখাই আপনাদেরকে। এই প্রশ্নটা একবার দুইবার আসছে, কমিটেড ফিক্সড কস্ট, ডিসক্রিশনারি ফিক্সড কস্ট, দেখা যাচ্ছে? জি স্যার। এই প্রশ্নটা আসছিল, আমি দেখে এসেছি এরকম। আবার এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে এরকম যে আমার সময় মানে এই রিসেন্ট ইয়েগুলো আমি দেখিনি। মনসুর আলম সাহেব, আপনি একটু মিউট করেন। আমাদের সময় আমরা দেখে আসছি হচ্ছে, আমার একটু মনে করি যে একটা প্রশ্ন করলো এরকম যে পার ইউনিট ফিক্সড কস্ট, পার ইউনিট ফিক্সড কস্ট ভেরি করে। এটা কি আপনি কিভাবে ডিফাইন করবেন বা এটা কারেক্ট কিনা? আমি যদি প্রশ্নটা করি আপনাদেরকে যে পার ইউনিট ফিক্সড কস্ট ভেরি করে, আমি বলতেছি ফিক্সড কস্ট, আবার বলতেছি ভেরি করে, এটা কি কারেক্ট? আমি করতে পারে স্যার। আমি যে কোভিড সিচুয়েশনে একটা এক্সাম্পল দেই, অনেকের কিন্তু ওই স্যালারি কাট ডাউন করছে, এটা তো ফিক্স ছিল, তাহলে এটা তো ভেরিয়েবল এসে গেছে আর কি। প্রতি মাসে কোনো মাসে 5% 10%, এটা কি ফিক্সডে ধরবো না ভেরিয়েবলে ধরবো? এই এটা ভেরিয়েবল, এটা হচ্ছে ওই যে সিচুয়েশনটা তো এখানে হ্যান্ডেল, এটা এখানে আমরা ইয়ে করব না। তো স্যার আপনি যেটা অলরেডি বললেন স্যার, ফিক্সড কস্ট ভ্যারি করতে পারে, যে কমিটেড ফিক্সড কস্ট অথবা ডিসক্রিশনারি। না, এটা নিয়ে আমি প্রশ্ন করিনি। আমার প্রশ্ন ছিল স্পেসিফিক যে পার ইউনিট ফিক্সড কস্ট ভেরি করে। হ্যাঁ স্যার, যদি প্রোডাকশন বেশি হয় তাহলে পার ইউনিট তো ভ্যারি করবে স্যার। উত্তর লিখবেন ইয়েস, পার ইউনিট ফিক্সড কস্ট ভেরি করে। এই জন্য ভেরি করে, তখন সেটা এবার ব্যাখ্যা করে লিখবেন 2 লাইনে। আবার যদি ভেরিয়েবল কস্ট নিয়ে বলে যে ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড, হাউ? সরি পার ইউনিট ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড। হ্যাঁ, এটা আপনাকে উত্তর দিতে। হ্যাঁ, এবার বলতে হবে যে ভেরিয়েবল কস্ট ভেরি করে ইন টোটালে, কিন্তু পার ইউনিটে ভেরি করে না, পার ইউনিটে এটা ফিক্সড থাকে। আচ্ছা, আমরা কয়েকটা কোশ্চেনের প্যাটার্ন যদি দেখি, কস্ট কনসেপ্ট নিয়ে আলাদা করে দেওয়া নাই আমার কাছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই প্রশ্নটা 4 নম্বর প্রশ্নটা, ম্যানেজমেন্ট বাই এক্সেপশন মিনস অ্যাবডিক্টিং ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি ফর প্ল্যানিং এন্ড কি লিখলো, এই প্রশ্নটা আসছে, এটা আপনাদের ইয়েতে আছে, প্ল্যানিং এন্ড কন্ট্রোল স্যার। প্ল্যানিং এন্ড কন্ট্রোল। আচ্ছা, ডু ইউ এগ্রি, এক্সপ্লেন ইট। এখানে নাই। একটা জিনিস খেয়াল করেন, আমি 2005 সালে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাশ করি। আজ থেকে 16 বছর আগে। 16 বছর আগে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাশ যখন আমি করি, বা ওই সময় যে আমি পড়াশোনা করি, তখন কিন্তু আমি কম্পিউটার বেস ছিলাম তখনও। এখন থেকে 16 বছর আগে কম্পিউটারের ইউজ কিন্তু খুব একটা ছিল না। আমার বাসায়ও কম্পিউটার ছিল না। যখন অফিসে যেতাম তখন এই জিনিসগুলো আমি মানে নিয়ে যেতাম, অফিস শেষ করে ঘন্টাখানেক এই কাজগুলো করে নিতাম। তো কম্পিউটারাইজড কাজটা করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, মানে সবসময় এই ইয়েটা পাবেন। আমরা গেরিসনের বইটা দেখি, সেখানে কি প্রশ্ন আছে। একটা মিনিট সময় দেন আমাকে। চ্যাপ্টারে স্যার কস্টিং এর চ্যাপ্টারে, কস্টিং এর চ্যাপ্টারটা দেখে নিই একটু। চ্যাপ্টার 2 না, আমি বই নিচ্ছি, বই খুলতেছি। স্যার আচ্ছা, বইটা ওপেন হোক, আমরা একটা দেখি কমিটেড ফিক্সড কস্ট কাকে বলে। এটা একটু পড়িনি। কমিটেড ফিক্সড কস্ট, ডিসক্রিশনারি ফিক্সড কস্ট কাকে বলে, পরীক্ষা আসছে, এটা আমার একদম মনে আছে। কমিটেড ফিক্সড কস্ট হচ্ছে
সালাউদ্দিন সাহেব কথা বলে মিউট করে দিবেন কষ্ট করে একটু। কমিটেড ফিক্সড কস্ট হচ্ছে লং টার্ম, ক্যান নট বি রিডিউসড ইন শর্ট টার্ম। কমিটেড ফিক্সড কস্ট হচ্ছে লং টার্মে, এটা শর্ট টার্মে এই ফিক্সড কস্টটা আমি কমাতে পারবো না। কিছু কিছু ফিক্সড কস্ট আছে যে লং টার্মে কমানো যায়, কিন্তু কমিটেড ফিক্সড কস্টটা লং টার্মে কমানো যাবে, কিন্তু শর্ট টার্মে কমানো যাবে না। যে আমি কিছু খরচ করে ফেললাম বা কিছু একটা কিনে ফেললাম, কিন্তু এই খরচটা কিভাবে কমাবো এটা শর্ট টার্মে সম্ভব হয় না। যেমন এক্সাম্পল হচ্ছে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিংস অ্যান্ড ইকুইপমেন্ট। আমি খরচ করে ফেললাম, লং টার্ম ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু এটা আমার কমিটেড হয়ে গেছে, এই ফিক্সড কস্টটা আমি আর কমাতে পারবো না। এটা কমবে কিভাবে? অ্যাপ্রিসিয়েট করে করে আস্তে আস্তে আমাকে কমিয়ে নিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে ডিসক্রিশনারি ফিক্সড কস্ট। আরো একজন কথা বলতেছেন, discretionary fixed cost may be altered in the short term. এখানে এটার হচ্ছে বিউটিটা, ডিসক্রিশনারি ফিক্সড কস্ট হচ্ছে প্রতিষ্ঠানের হাতে থাকে, ডিসক্রিশনটা প্রতিষ্ঠানের হাতে থাকে। শর্ট টার্মে ওইটা চেঞ্জ করা যায় বাই কারেন্ট ম্যানেজারিয়াল ডিসিশন। ফর এক্সাম্পল অ্যাডভার্টাইজিং অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট। আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোথাও চুক্তি করলাম 5 বছরের জন্য, 1 বছর যাওয়ার পর আমি ওই চুক্তিটা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে আমার একটা ডিসক্রিশন আছে, আমার একটা পাওয়ার আছে। কোম্পানি লস করতেছে, ফিক্সড কস্ট কমানোর জন্য ম্যানেজমেন্ট থেকে বলা হলো বা বোর্ড থেকে বলা হলো যে আপনাদের ফিক্সড কস্ট বেশি হচ্ছে, ফিক্সড কস্ট কমান। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, যে অ্যাডভার্টাইজমেন্টের চুক্তি করলাম অথবা কাউকে রিসার্চের জন্য চুক্তি করে দিলাম, সেই জিনিসগুলো আমরা কমিয়ে আনতে পারি। এটা হচ্ছে ডিসক্রিশনারি ফিক্সড কস্টের এক্সাম্পল। ঠিক আছে, ফিক্সড কস্টের সাথে এই দুটো জিনিস আমাদেরকে একটু জানতে হবে বা আমাদের জেনে রাখা দরকার, এটা পরীক্ষায় আসছে। আচ্ছা, পরীক্ষা যদি আসে যে ম্যানুফ্যাকচারিং কস্ট কাকে বলে, তাহলে আমরা কি লিখব? এই যে দেখেন বইতে আছে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা দেখলাম ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। মোস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ সেপারেট ম্যানুফ্যাকচারিং কস্ট ইনটু 3 ব্রড ক্যাটাগরিজ: ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। আচ্ছা, গ্যারিসনের প্রত্যেকটা বইয়ের প্রথমেই কিছু থাকে, প্রশ্নের থাকে, প্রশ্নগুলো দেওয়া থাকে। এই যে দেখেন, এখন কি দেখা যাচ্ছে? Yes, sir. What are the 3 major elements of product cost in a manufacturing company? প্রশ্নটার জন্য মার্কস হতে পারে 1 মার্কস। তাহলে আমরা তো পারবো। The 3 major elements of product cost is material, labor, overhead. শেষ। Define the following: direct materials, indirect materials, direct labor, manufacturing overhead. Explain the difference between product cost, period cost. আমরা বিস্তারিত পড়ি না, কিছু একটা পড়ে আসছি, শুধু সংজ্ঞাটা লিখে দিয়ে আসলে হবে। প্রোডাক্ট কস্টের সংজ্ঞাটা, পিরিয়ড কস্টের সংজ্ঞাটা লিখে দিয়ে আসলে হবে। তারপরে এই যে ডিফাইন cost behavior relevant range. 7 নম্বর দেখেন, what is mean by an activity base when dealing with variable cost. তারপরে হচ্ছে managers often assumes strictly linear relationship between cost and volume. How can this practice be defined in light of the fact that many costs are curvilinear? এই যে ফিক্সড ভেরিয়েবল থেকে এই প্রশ্নটা এখানে কিন্তু রিলেশনশিপের। ডিস্টিংশন বিটুইন ডিসক্রিশনারি ফিক্সড কস্ট, কমিটেড ফিক্সড কস্ট।
তারপরে ডাজ কনসেপ্ট দ্য রিলেভেন্ট রেঞ্জ অ্যাপ্লাই দ্য ফিক্সড কস্ট? হ্যাঁ হয়, এটা আমরা এখনো পড়িনি, এই নিচেরগুলো আর পড়ি নাই। হোয়াট ইজ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ হাই লো মেথড? এটা এখন পড়বো আমরা। এখন দেখেন, আচ্ছা মিক্সড কস্ট, না আর কোনো প্রশ্ন নাই আপাতত। স্যার এখানে 7 নাম্বারটা অ্যাক্টিভিটি বেসড কস্টিং, সেটা কি পার ইউনিটে যত অ্যাক্টিভিটি বেসড কস্টিং বলে না, এখানে বলছে হোয়াট ইজ মিন বাই অ্যান অ্যাক্টিভিটি বেস। অ্যাক্টিভিটি বেসের মিনিংটা কি? হোয়েন ডিলিং উইথ ভেরিয়েবল কস্ট, যখন আমি ভেরিয়েবল কস্টকে নিয়ে ডিল করব, এই অ্যাক্টিভিটি বেসটাকে এটার মানে কি? গিভ জেনারেল এক্সাম্পলস অফ অ্যাক্টিভিটি বেস। আমরা এটা পড়ি নেই, কারণ এটা অ্যাক্টিভিটি বেসের সাথে জড়িত ছিল, কিন্তু আমরা এটা পড়ি না। তারপরে একটু দেখি, আপনি যেহেতু বলছেন এটা কি বলে। অ্যাক্টিভিটি বেস হচ্ছে আসলে কস্টকে আমরা কস্টকে আইডেন্টিফাই করে প্রোডাক্ট কস্ট দেওয়ার জন্য আমরা কিছু অ্যাক্টিভিটিকে ডিফাইন করি। যেমন স্যার রেস্টুরেন্টে কোনো একজন যাকে সার্ভ করছে তার বাইরের ওয়েটার কস্ট প্লাস হচ্ছে টেবিলের কস্ট, এগুলোকে অ্যাক্টিভিটি কস্টের মধ্যে আসছে স্যার? এটা আমি এখনো বুঝিনি, আপনি আবার বলেন তো আমাকে। রেস্টুরেন্টে একজন কাস্টমারকে সার্ভ করা হয়েছে, ওইখানে টেবিলের কস্ট, ফ্যানের কস্ট, কাস্টমার যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি ইউজ করেছে ওইটার কস্ট, প্লাস যে রেস্টুরেন্টের যে ওয়েটার যে সার্ভ করেছে ওইটার কস্ট, প্লাস রেস্টুরেন্টের ওনার জন্য যে বিভিন্ন যে আপনার এটা হতে পারে, এটা হতে পারে না। এটা আসলে হয় কি, আমরা যখন কস্টকে কোথাও অ্যাসাইন করি, কস্টকে অ্যাসাইন করি বা কস্ট অ্যাসাইনমেন্ট বলে থাকি। তো কস্টকে অ্যাসাইনমেন্ট করার জন্য এটা একটু বড় হয়ে যাবে আর কি। কস্টকে অ্যাসাইন করে থাকি সাধারণত লেবার আওয়ারের বেসিসে। প্রত্যেকটা কোম্পানি লেবার আওয়ার বেসিসে কস্টকে অ্যাসাইন করে দেয়, আর কোনো কিছু নিয়ে চিন্তা করে না। আর অ্যাক্টিভিটি বেসড হচ্ছে হয় যে আমি যে কস্টটা কাউকে দিব, যে ওই ভদ্রলোক এটা ইউজ করলেন কিনা, এটার জন্য কতটুকু ইলেকট্রিসিটি খরচ হলো, কতটুকু এরিয়া অকুপাই করলেন, এই বেসিসে, এইসব বেসিসে কস্টটাকে অ্যাসাইন করা হয়। বেসিক্যালি এটাই হচ্ছে কস্ট বেস বা অ্যাক্টিভিটি বেস। অ্যাক্টিভিটি যতটুকু ইনভলভ সেই অনুসারে আমি এটাকে ড্রাইভ করাই, এটাকে বলে ড্রাইভার, অ্যাক্টিভিটি ড্রাইভার। আচ্ছা, আর পড়ার দরকার নেই, আমরা এবার এটা কি স্যার ভেরিয়েবল কস্ট, এটা কি সেম জিনিস নাকি ডিফারেন্ট জিনিস? ভেরিয়েবল কস্ট না, ভেরিয়েবল কস্ট আসলে ওই অ্যাক্টিভিটি কস্টের এলিমেন্ট গুলো কিন্তু ভেরিয়েবল কস্টের মাধ্যমেই ডিল হয়ে থাকে। সেই জন্য প্রশ্ন করলো যে কি অ্যাক্টিভিটি বেসডটা কি এই ভেরিয়েবল কস্ট ডিল করে কিনা, বা এটার মিনিংটা কি। তো আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং পড়লে হয়তো বলতে এটা আরেকটু ক্লিয়ার হতো আর কি। তো এই মুহূর্তে দরকার নেই আমাদের। এবার আসি আমাদের আসল জায়গায়। ফিক্সড কস্ট আর ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই কি, আপনারা বলেন। হচ্ছে ইউনিট কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট, বি হচ্ছে টোটাল কস্ট দ্যাট ইনক্রিজ অ্যাজ অ্যাক্টিভিটি ডিক্রিজেস, সি হচ্ছে টোটাল কস্ট দ্যাট ইনক্রিজেস অ্যাজ অ্যাক্টিভিটি ইনক্রিজেস, টোটাল কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট। এখানে কোন এই ফিচার্সটা ফিক্সড কস্টের সাথে যায়? এ নাম্বার কে বললেন, একটু বলেন। ডি, ইউনিট কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট। আচ্ছা, আপনি এ বলছেন তাই তো? জি স্যার। আপনার নাম বলেন, আমি আপনাকে আইডেন্টিফাই করব পরবর্তীতে। স্যার আমাদের 4টাই যে ক্যারেক্টারিস্টিক করতে পারে। হ্যাঁ 4টাই পড়ে। 4টাই তো পড়ে, যে টোটাল কস্ট ইনক্রিজেস, অ্যাক্টিভিটি ইনক্রিজেস। ও আচ্ছা, আপনার নাম বলেন, আমাকে নাম বলেন। অরূপ স্যার। অরূপ। 4টাই ফিক্সড কস্টের নেচার, এই তো ফিক্সড কস্টের বৈশিষ্ট্য। স্যার শুধুমাত্র 4 নাম্বার, অনলি ফর ডি। না, আমরা সবাই 4 নাম্বারকে বিশ্বাস করলাম, ডি কে বিশ্বাস করলাম, আর উনি বললেন 4টাই হচ্ছে ফিক্সড কস্টের নেচার। এখন কিভাবে আমার একটু বলেন। ইউনিট কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট, ফর ফিক্সড কস্টের ক্ষেত্রে ইউনিট কস্টটা কনস্ট্যান্ট থাকে, এটা আমাকে ব্যাখ্যা করেন।
অরূপ ব্যাখ্যা করেন। স্যার এখানে স্যার আমি যদি যতই করি, আমি যতই প্রোডাকশন করি না কেন, মনে করেন আমার ফ্যাক্টরি বিল্ডিং অলরেডি তৈরি করে ফেলছি স্যার, তো আমার তো স্যার ওই কস্টটা সেমই থাকবে। আমি যদি 5,000 প্রোডাকশন করি, 5,000 আমার ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। আপনি বললেন আমি প্রোডাকশন বন্ধ রাখলেও ফিক্সড কস্টটা কনস্ট্যান্ট থাকবে, বাড়বেও না কমবেও না। আমি বললাম যে ইউনিট কস্ট, আমি প্রশ্ন করলাম, আমাদের এখানে লেখা হচ্ছে যে পার ইউনিট কস্ট রিমেইন কনস্ট্যান্ট। এটা সত্য কিনা, এটা কিভাবে সত্য হয় এবার বলেন। আমি যদি 1 ইউনিট উৎপাদন করে থাকি আমার প্রোডাকশনে, যদি ফিক্সড কস্ট 1 লক্ষ টাকা হয়, পার ইউনিটের ফিক্সড কস্ট সেক্ষেত্রে হয়ে যাবে 1 লক্ষ টাকা। যদি 2 ইউনিট উৎপাদন করি 50,000 টাকা, 3 ইউনিট উৎপাদন করলে 33,000, 4 ইউনিট উৎপাদন করলে 25,000। তো কনস্ট্যান্ট কিভাবে থাকতেছে এবার আমার একটু বুঝাই বলেন। আমরা বলছি যে ফিক্সড কস্ট ইন টোটাল কনস্ট্যান্ট থাকবে, পার ইউনিটে কনস্ট্যান্ট থাকবে না। আচ্ছা, আর ব্যাখ্যাতে না গেলাম। এর হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই 4টা ইউনিট। ওরফ আবার বলেন এখানে উত্তর কোনটা হবে, A B C D? ওরফ আপনি উত্তর বলবেন। স্যার একটু এই 4টার মধ্যে 4টা হবে না। আপনি যদি বলে দেন 4টাই উত্তর, তাহলে আমি নিব না। এই 4টার মধ্যে একটা উত্তর, আপনি উত্তর দিবেন। টোটাল কস্ট দ্যাট রিমেইনস কনস্ট্যান্ট। আমি বলবো স্যার 3 নাম্বার হবে স্যার। এটা কে বললেন, অরূপ? নো স্যার, কে? আমি স্যার এ নাম্বার হবে। হ্যাঁ, এ নাম্বার হবে স্যার তো সি নাম্বার হবে। সি নাম্বার হবে স্যার। টোটাল কস্ট ইনক্রিজেস অ্যাজ অ্যাক্টিভিটি লেভেল ইনক্রিজেস। অরূপ কি পারেন নাই না? না স্যার। আমরা ভেরিয়েবল কস্টের বিহেভিয়ার বললাম যে ভেরিয়েবল কস্ট ভেরি করে ইন টোটালে। ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্সড থাকে। ভেরিয়েবল কস্টের নেচার হচ্ছে অ্যাক্টিভিটি বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়বে, অ্যাক্টিভিটি কমলে ভেরিয়েবল কস্ট কমবে। জি, আচ্ছা, ডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট কাকে বলে এটা আমরা জানি, আর আমাদের মনে হয় দরকার নেই। এখানে আমাদের আর পড়ার মনে কিছু নেই, কারণ এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো না। ডিফারেন্সিয়াল কস্ট, ডিফারেন্সিয়াল রেভিনিউ, অপরচুনিটি কস্ট, সাঙ্ক কস্ট, এই জিনিসগুলো আমরা এইখানে পড়বো না। শেষ আমাদের গ্যারিসনের আরেকটা আছে স্যার, মিক্সড কস্ট। হ্যাঁ, ওইটাই আমরা রিভিউ করবো এখনই। ওইটাই আমরা রিভিউ করতে যাচ্ছি। এটা আমরা এখন আসলাম মিক্সড কস্ট। এটাই হচ্ছে আজকের এত কথা বলার মূল উদ্দেশ্য, হচ্ছে এখানেই আমাদের কিছু কাজ আছে, শিখতে হবে আমাদেরকে। সেমি ফিক্সড, সেমি ভেরিয়েবল অর মিক্সড, তিনটা হচ্ছে একই জিনিস। মেনি কস্ট আর পার্ট ফিক্সড and part variable and so are called semi-fixed, semi-variable or mixed cost. কিছু কস্ট এলিমেন্টের মধ্যে কিছু ভেরিয়েবল পোরশন থাকে, কিছু ফিক্সড পোরশন থাকে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে সেমি ভেরিয়েবল কস্ট। আমরা এই জিনিসটাই আমাদের ইয়াতে শিখবো এরপরে। আচ্ছা, এরপরে এটা আমরা দেখি আসছি, এটা আমাদের দরকার নেই। স্টেপ কস্টটা আমরা একটু পড়িনি। জুয়েল উদ্দিন, আপনি সাউন্ডটা একটু মিউট করবেন। স্টেপ কস্ট হচ্ছে স্টেপ কস্ট is a cost which fixed in nature but only certain levels of activity dependent on the time frame being considered. It may appear as fixed or variable.
স্টেপ কস্টটা মাঝে মাঝে ফিক্সড হতে পারে, মাঝে মাঝে ভেরিয়েবল হতে পারে। যে কিছু সময়ের জন্য এটা ফিক্সড কস্ট, অথবা একটা লেভেল ক্রস করে গেলে সেটা তখন ভেরিয়েবল হয়ে যায়, তখন এটা স্টেপটা চেঞ্জ হয়ে যায়। সেজন্য এই স্টেপ কস্ট ইজ এ কস্ট হুইচ ইজ ফিক্সড ইন নেচার। সাধারণত এটা নেচার হচ্ছে ফিক্সড নেচারে, বাট অনলি উইদিন সার্টেন লেভেল অফ অ্যাক্টিভিটি। একটা অ্যাক্টিভিটি লেভেলের জন্য এটা ফিক্সড কস্ট হতে পারে। এক্সাম্পল আমি দেই, আমি সে ফর এক্সাম্পল একটা কোচিং সেন্টার চালাই, সেই কোচিং সেন্টারে আমার রুমের মধ্যে 20 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে ওই কোচিং সেন্টারের যে ভাড়াটা এটা হচ্ছে ফিক্সড কস্ট। আবার 20 জনের জায়গায় যদি 21 জন হয়ে যায়, যখন অ্যাক্টিভিটি লেভেলটা চেঞ্জ হয়ে যায়, তখন আমার জন্য এটা কিন্তু স্টেপ করে। মানে আমরা যখন সিঁড়ির স্টেপের মতো একটা স্টেপ থেকে পরের স্টেপে চলে যাবে, তখন আমি যদি 20,000 টাকা দিয়ে একটা রুম ভাড়া করি, আমাকে তখন নিতে হবে 2টো রুম ভাড়া। সেই জন্য আমরা এটার নেচার হচ্ছে ফিক্সড, বাট একটা সার্টেন লেভেল পর্যন্ত। ডিপেন্ডিং অন দ্য টাইম ফ্রেম বিং কনসিডার্ড, ইট মে অ্যাপিয়ার এজ ফিক্সড অর ভেরিয়েবল। মাঝে মাঝে এটা ফিক্সড নেচার হিসেবে শো হবে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ভেরিয়েবল হবে, ভেরিয়েবল হয়ে যাবে অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জ হওয়ার কারণে। আচ্ছা, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমরা জানি, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, কনভার্সন কস্ট, ক্লাসিফিকেশন বাই ফাংশন, এটা আমরা জানি। এখন একটু আমরা একটু দেখি এই জিনিসটা যেটা আমি মার্ক করলাম, একটু দেখেন। ক্লাসিফিকেশন অফ কস্ট, এতক্ষণ ধরে যা পড়লাম এই সবগুলো হচ্ছে এই 3টে লাইনের মধ্যে। ক্লাসিফিকেশন অফ কস্ট অ্যাকর্ডিং টু দেয়ার নেচার, নেচার অনুসারে ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস অর ওভারহেড। পারপাস অনুসারে ডাইরেক্ট, ইনডাইরেক্ট। বিহেভিয়ার অনুসারে ফিক্সড, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল। আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখব এখন। এই এক্সাম্পল গুলো আপনাদের কাছে নাই, এটা আমি পাঠিয়ে দিব আপনাদেরকে। পুরো শীটটাই নেই স্যার, এই শীটের কিছু অংশ আছে, কারণ আপনাদেরকে যে শীটটা প্রথমে পাঠানো হয়েছে সেটা আমার 2 দিনের কাজ। এর পরবর্তী 2 দিনে আরো কিছু কিছু অ্যাড করতেছি আর কি, অ্যাড করে করে এটাকে আর একটু রিসোর্সফুল করতেছি। সেই জন্য আপনাদের কাছে এখন এই মুহূর্তে নেই, ঠিক আছে? তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এটা আমি পাঠিয়ে দিব। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা হাইলো মেথডের একটা অঙ্ক দেখব, অঙ্ক করব ইনফ্যাক্ট। এর আগে আমরা আরো কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো একটু দেখে নিই। The following cost are incurred in February. Direct material এত, লেবার এত, ওভারহেড এত, সেলিং এক্সপেন্সেস এত, ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এত। আমাকে বলা হয়েছে কনভার্সন কস্ট ডিউরিং দ্য মান্থ কত হবে। কনভার্সন কস্টের সংজ্ঞাটা যদি আমরা দেখি, কনভার্সন কস্ট কাকে বলে? ওরফ লেবার এন্ড ওভারহেড, লেবার এবং ওভারহেডকে যোগ করলে হয় কনভার্সন কস্ট। যদি প্রশ্নে যদি আমরা করি, এটা প্রশ্নে আসবে না এরকম যে কনভার্সন কস্ট কাকে বলে, তাহলে আমরা কি করব, এই ডাইরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই দুটো যোগ করলে 37,000 যোগ 16,000, এই দুটো যোগ করলে হবে কনভার্সন কস্ট, ঠিক আছে? তাহলে এটা উত্তর হবে কত? 53,000। এরপরের এক্সারসাইজে আমরা যাই। The following costs were incurred in February: material, labor, overhead, selling expenses, administrative expenses. প্রশ্ন বলা হলো যে প্রাইম কস্ট কত? স্যার ম্যাটেরিয়ালস আর হচ্ছে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার দুটো যোগ করলে আমরা পাই হচ্ছে প্রাইম কস্ট। এই দুটো যোগ করলে হচ্ছে 65,000 হচ্ছে আমাদের। আমরা এখানে লিখলেও আপনারা দেখতে পারবেন, আমার লেখাটা আর বলা একই রকম। লিখবো, আমি লিখলে সময় যাবে, না লিখলে আমরা একটু দ্রুত এগোতে পারবো। স্যার ইকুয়েশন তো জানাই আছে মনে হয়। জানাই আছে, হ্যাঁ হ্যাঁ, আমি আবার মার্কও করতেছি। এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এই দুটো যোগ করলে হয় প্রাইম কস্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরের কোশ্চেনে আসি।
একটা কোম্পানি অ্যাবি কোম্পানিজ ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ 60% অফ টোটাল কনভার্সন কস্ট। একটু বুঝেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ 60% অফ কনভার্সন কস্ট। কথা বোঝা যাচ্ছে? যা কনভার্সন কস্ট তার 60% হচ্ছে ওভারহেড। ইফ labor is 35,000, direct material is 55,000, manufacturing overhead কত? তাহলে কনভার্সন কস্ট আমরা কাকে 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 জানি? লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আচ্ছা 45,000 কে 40% ধরে তারপর 60%। এটা আচ্ছা, এটা আপনি, আপনার নাম কি, কে বললেন? স্যার ফাহাদ। ফাহাদ, আচ্ছা ফাহাদ আপনি বললেন হচ্ছে কি বলেন তো? 45,000 কে 40% ধরে পরে স্যার বাকি 60% হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দিস ইজ দ্য কারেক্ট আনসার। এখন আপনারা সবাই বুঝছেন কিনা বলেন, না বুঝলে আমি আরেকটু ব্যাখ্যা করি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, সরি আমি এখানে লিখি ডাইরেক্ট লেবার যোগ ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই দুটা যোগ করলে ইকুয়াল টু হয় কনভার্সন কস্ট। ঠিক আছে, এখানে একটা বুদ্ধি করে বললো যে কনভার্সন কস্টের 60% হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমি যদি ইকুয়েশনটা শেষ করি, ডাইরেক্ট লেবার হচ্ছে 30%, সরি 60% যদি ওভারহেড হয় তাহলে 40% হচ্ছে কি? 40% হচ্ছে ডাইরেক্ট লেবার। তাহলে 40% হচ্ছে ডাইরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 60, সরি স্যার এখানে তো বলছে কনভার্সন কস্টের 60% ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাহলে 40% হবে কনভার্সন কস্ট। 40% হবে কনভার্সন কস্ট, 40% হবে কনভার্সন কস্ট। আচ্ছা, আপনি এখনো কনসেপ্ট থেকে একটু দূরে আছেন। আপু আপনার নাম বলেন? আফরোজা। আফরোজা ম্যাডাম, আপনি আমি বললাম যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে কনভার্সন কস্টের 60%, আপনি কেমনে পেলেন যে 40%? বলেন। আমি একটু মার্ক করতেছি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ 60% অফ ইটস টোটাল কনভার্সন কস্ট। এটার অর্থ হচ্ছে কনভার্সন কস্টের টোটাল কনভার্সন কস্টের 60% ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আপনি কিছুক্ষণ আগে 40% কেন বললেন? স্যার 40% বলছি হচ্ছে কনভার্সন কস্ট, বাকিটা যেটা থাকবে সেটা তো কনভার্সন কস্টে থাকবে। আমি আবারও বলছি, কনভার্সন কস্ট, টোটাল কনভার্সন কস্টের 60% হচ্ছে ওভারহেড। জি স্যার। তাহলে আমরা যদি কনভার্সন কস্টকে 100% ধরি, তাহলে 60% ম্যানুফ্যাকচারিং ওভারহেড চলে গেলে বাকি থাকে স্যার 40%। তাহলে 40% ওই 40% হচ্ছে ডাইরেক্ট লেবার। আওয়াজটা কোথা থেকে আসলো এত জোরে? স্যার এখানে কি কোথাও উল্লেখ আছে যে ডাইরেক্ট লেবার আপনার কনভার্সন বাকি যে 40% থাকবে সেটা? আমি বুঝি নাই, আবার বলেন। এখানে তো কোথাও উল্লেখ নেই যে 40% যে বাকি আছে কনভার্সন কস্টে সেটা ডাইরেক্ট লেবারই হবে। এখানে তো ডাইরেক্ট লেবার সরাসরি 35,000 দিয়ে দেওয়া হয়েছে। আফরোজা ম্যাডাম, আপনার একটা পার্সোনাল কোশ্চেন করি। জি স্যার। আপনি কি এখনো কি সিঙ্গেল না ডাবল? ম্যারিড। ম্যারিড, আচ্ছা। আমি যদি বলি যে আফরোজা ম্যাডাম এবং ওনার একটা বাচ্চা আছে, অথবা আফরোজা ম্যাডাম এবং ওনার হাজবেন্ড দুজনকে আমরা বলি কনজুগাল। এই কনজুগালের এজ হচ্ছে 50 ইয়ার্স। এই কনজুগালের এজ হচ্ছে টোটাল 50 ইয়ার্স। আমি একজনের কথা বলি নাই, আপনাদের দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। এখন আমি যদি বলি যে এই ইন টোটালের 60% হচ্ছে হাজবেন্ড আর 40%-এর কথা, মানে আর ওয়াইফের কথা বলা নাই, তার মানে কি হবে? স্যার 40% ওয়াইফ হবে। তাইলে যদি এটা বলা না থাকে তাহলে কি আমি বের করে নিতে পারবো না? জি। এখন যদি বলা হয় 40% ইকুয়াল টু হচ্ছে কত? 20। 40% ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে
হাজবেন্ডের বয়স কত? 30। ম্যাডামকে কি আমি বুঝাইতে পারলাম? জি এটা আর কোথাও বললেন না, বলে স্যার এইভাবে করে আমার বুঝাইছে, তাহলে স্যারের মান সম্মান যাবে গা। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখানে এবার আমরা আবার একটু নড়ে চড়ে বসি। 40%, 60% যোগ করলে 100% হয়, এরপর পার্সেন্টেজ দিয়ে ভাগ করলে চলে আসবে 35,000 ডিভাইডেড বাই, এটা হচ্ছে সহজেই বের করবেন, 35,000 ডিভাইডেড বাই, ক্যালকুলেটর এইভাবে করবেন 35,000 ডিভাইডেড বাই 0.4, তাই না? আমার কাছে ক্যালকুলেটর নাই। উত্তর বের হয়ে যাওয়ার কথা 87,500 টাকা। 87,500 তো হওয়ার কথা না ভাই, তাহলে আমি ভুল বলতেছি। 14,000 হবে স্যার? 14,000 হবে না, বেশি হবে। ও আচ্ছা, কেমনে হবে? 60,000 40% হচ্ছে 35,000। ঐকিক নিয়মের অঙ্ক করেন না ভাই। 52,500 হচ্ছে অ্যাকুরেট। ইয়েস, তাহলে 35,000 আমি মোবাইলে করতেছি ডিভাইডেড বাই 0.4, না হয় নাই, তাহলে 0.6 হবে। ভুল, আমি বারবার ওই জন্য বলছি 0.6, উল্টাটা করবেন তাইলে বের হবে 58,333 টাকা 33 পয়সা। 52,500 মনে কি বললো? 5500 আসছে স্যার। এটাই কারেক্ট। হ্যাঁ, 52,500 হচ্ছে কারেক্ট। জি স্যার, আমি ঐকিক নিয়ম করি বলছি। হ্যাঁ, ঐকিক নিয়ম, আবার আমার ঐকিক নিয়মই মনে থাকে, কিন্তু ক্যালকুলেটরে করলে আমার মনে থাকে না। না, আমি স্যার হাতে কলমে করেছি। স্যার 0.6 দিয়ে গুণ হবে আর 0.4 দিয়ে ভাগ হবে, তাহলে 52,500 বের হবে। হ্যাঁ, শর্টকাট হচ্ছে 35,000 ওই ক্যালকুলেটরের ভিতরে ডিভাইডেড বাই 0.6। 0.4 হবে স্যার, 6 দ্বারা গুণ হবে, 4 দ্বারা ভাগ হবে। 0.4 হবে স্যার। 0.4 হবে। 35,000 কে 40 দিয়ে ভাগ করে 60 দিয়ে গুণ দিয়েছি স্যার, হয়ে গেছে। 40 দিয়ে ভাগ দিয়ে 60 দিয়ে গুণ দিয়েছি, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্সেল শিট নিলে আমি দেখতে পারতাম, কিন্তু আপনাদের কথাটা মনে ভুল হচ্ছে আমার। আমি আবার একটু ক্যালকুলেটরে দেখি। 0.4 দিয়ে ভাগ হবে আর 0.6 দিয়ে গুণ হবে। ও সরি, হ্যাঁ ভুল হচ্ছে, 35,000 ভাগ 0.4 ভাগ 0.4, হ্যাঁ এটা ইন টোটাল পেলাম, মাইনাস 35,000। হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। 0.4 তারপরে হচ্ছে এটাকে গুণ হবে 0.6 দিয়ে। 0.6, ঠিক আছে ঠিক আছে, এখন কারেক্ট এইভাবে হবে। করা যায় স্যার, সরাসরি করা যায়। 40 দিয়ে ভাগ 60 ও ভাই, আমি এখানে ইকুয়েশন লিখতে গিয়ে আমার ভুল হচ্ছে, কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক করলে ভুল হবে না। 40% ইকুয়াল টু হচ্ছে 35,000, 1% ইকুয়াল টু কত, 100% ইকুয়াল টু কত, 100% চলে গেলে অথবা 60% দিয়ে আপনি বের করতে পারেন ইজিলি। ঠিক আছে, আমরা এটা নিয়ে অনেকক্ষণ আলাপ করলাম। এবার এর পরের কোশ্চেনটাতে যাই। আওয়াজ আসতেছে কোত্থেকে? During the month of January, direct cost totaled 17,000. Direct labor cost was 65% of prime cost. আগেরটার মতো একটু খেয়াল করেন। If total manufacturing cost during January were 82,000, the total manufacturing overhead was what? জানার, এটা আপনাদের পারার কথা। প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট লেবার হচ্ছে কত? ডাইরেক্ট লেবার ইকুয়াল টু 70,000। আমাদের ইকুয়েশন অনুসারে ডাইরেক্ট মেটেরিয়াল কি দেওয়া আছে আমাদের এখানে? আই থিংক করতে হবে। নাই, আমরা সূত্র দিয়ে বের করব। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে প্রাইম কস্টের 60%। ডাইরেক্ট লেবার কস্ট ওয়াজ 60% অফ প্রাইম কস্ট। এবার ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা বলেন, এখন আপনাদের পারার কথা। তো 17,000 ডিভাইডেড বাই 0.6 ইনটু 0.4 কত বলেন? আমরা জানি ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার ইকুয়াল টু প্রাইম কস্ট। এখন প্রশ্ন বলছে যে কি, একটু বুঝেন,
ডাইরেক্ট লেবারটা হচ্ছে এই যে আমরা এখানে দেখি এই যে ডাইরেক্ট লেবার কস্ট ওয়াজ 60% অফ প্রাইম কস্ট। প্রাইম কস্টের 60% হচ্ছে ডাইরেক্ট লেবার, আগের অঙ্কের মতো। ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমরা সরি ডাইরেক্ট লেবারটা আমি জানি না, আর 11,333 টাকা। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 40%, ঠিক আছে না? আর ডাইরেক্ট লেবার হচ্ছে 60% ইকুয়াল টু 100। তাহলে আমাকে উত্তরটা বলেন এবার আপনারা। 11,333। স্যার 39,500 কি হয়? আমার প্রাইম কস্টের 60% হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্ক করলাম না, ডাইরেক্ট লেবার। হ্যাঁ ইয়েটা বের করলাম না একই রকম ভাবে। আমার প্রাইম কস্টের 60% হচ্ছে ডাইরেক্ট লেবার। 25,500 হয় সম্ভবত। আমি দেখি 17,000 ভাগ 0.4 স্যার 39,500 স্যার। 39,500 হওয়ার কথা টোটাল। এক সেকেন্ড, 17,000 25,500 42,500 হচ্ছে আমার ইন টোটাল। আর এই 42,000 যদি 500 যদি ইন টোটাল হয়ে থাকে তার 60% হচ্ছে লেবার আর 40% হচ্ছে ম্যাটেরিয়াল। ভুল হচ্ছে তো? লেবার কস্ট তো আমার স্যার এখানে স্যার আপনার ভুল হচ্ছে। 17,000 কে 0.6 প্রাইম কস্ট 42,500। আমার ভুল হয় কেন? আমি এই যে বোর্ডে থাকলে ভুলটা হয় না। ইয়েটা ঐকিক নিয়মের অঙ্কটা করেন, আমি লিখি ঐকিক নিয়মের অঙ্কটা হচ্ছে এরকম। আমার ইকুয়েশনটা আপনারা একটু ফলো করেন, আর ঐকিক নিয়মের অঙ্কটা করেন। 60% ইকুয়াল টু হচ্ছে 17,000, ঠিক আছে? স্যার 11,333 টাকা আসছে তো। 11,333 হচ্ছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল? আচ্ছা আমরা লিখি 11,333 প্লাস 17,000। ডাইরেক্ট ম্যাটেরিয়াল তো 25,500 হয় ভাই। 25,500 হবে স্যার। 25,500 স্যার। আচ্ছা 25,500 ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ভুল হলে বের হয়ে যাবে। আপনি এখন একজনে বলেন 17,000 হচ্ছে 60%। 17,000 হচ্ছে এভাবে করেন না, 17,000 ভাগ 6, 17,000 ভাগ 6 গুণ 4, 11,333 কারেক্ট। 11,333 যোগ 17,000, তাহলে উত্তর হচ্ছে 28,333। এখন আপনি দেখেন 28,333 ইন্টু 0.6 বা 60%, 28,333 হ্যাঁ অ্যাকুরেট। আমি যেটা লিখলাম এটা অ্যাকুরেট। আচ্ছা ভাই এটা আমারও মনে থাকে না, আপনারা এইভাবে লিখলেন 60% ইকুয়াল টু হচ্ছে 17,000, তাহলে 1% ইকুয়াল টু কি হবে? 1% ইকুয়াল টু হবে 17,000 ভাগ 1। হ্যাঁ আচ্ছা হতে পারে 0.6। এরপর আমি যদি বলি 0.4 দিয়ে গুণ করলে বের করা যায়, ঠিক আছে? 17,000 কে 60 দিয়ে ভাগ করে 40 দিয়ে গুণ করলে হয়। স্যার ঐকিক নিয়মটা শিখাচ্ছে স্যার। আচ্ছা ঐকিক নিয়মে এভাবে করেন। এটা হলে কত হয়? 60% হলে কত হয় আর 100% হলে কত হয়? তাহলে 100% হলে কত হবে? আমরা যদি 100% চলে যাই তাহলে কি হবে? 17,000 ভাগ 60% ভাগ 60, আর এটাকে যেটা রেজাল্ট আসবে সেটাকে গুণ হবে 100 দিয়ে। 28,333। হ্যাঁ আরো সংক্ষেপে করতে পারি 17,000 ভাগ 6 গুণ 10, ঠিক আছে? একই রকম ভাবে এবার 40%কে আপনি বের করে নিতে পারেন, আরো সহজ করে ফেলতে পারেন। এটাকে যদি আপনি 40 দিয়ে গুণ করেন 40 ইকুয়েশনটা বের হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা আমরা পারলাম, আমরা কি এবার একটু এগোতে পারি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অঙ্ক করতে গেলে একটু সময় লাগবে আমাদের।
এখানে আসেন। স্যার ম্যাথটা কিন্তু শেষ হয়নি স্যার, কোশ্চেন ছিল স্যার সরি দাঁড়ান। ডিউরিং দ্য মান্থ জানুয়ারি ডাইরেক্ট লেবার কস্ট 17,000, ডাইরেক্ট লেবার হচ্ছে 60% অফ প্রাইম কস্ট ইফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ডিউরিং, আচ্ছা ম্যানুফ্যাকচারিং কস্ট কত আমাকে বললো যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত, তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট হিসেবে আমরা জানি কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল যোগ অথবা প্রাইম কস্টের সাথে যদি আমি ওভারহেডটা যোগ করে দিই তাহলে কি হবে, ইকুয়াল টু টোটাল কস্ট। এখন বলেন প্রাইম কস্ট হচ্ছে আমার 28,333 প্লাস ওভারহেড কত 82,000 ওভারহেড 82,000 ওভারহেড বের করব স্যার, ওভারহেড বের করতে হবে। ম্যানুফ্যাকচারিং আমিও কনফিউজড হয়ে যাচ্ছি। এখানে হচ্ছে 82,000, তাহলে কি করতে হবে 82,000 বিয়োগ 28,333 কত হয় 53,000 53,667 এই অঙ্কটা যদি 5 মার্কসের জন্য আসে আমার মনে হয় আপনারা পারা উচিত, কিন্তু প্র্যাকটিস না থাকলে আপনারা কনফিউজড হবেন। ওই যে ঐকিক নিয়মের অঙ্ক করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে এবার এগোতে পারি তো? জি স্যার। আচ্ছা, তারপরে আসেন লাস্ট মান্থ অফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমরা এই প্রশ্নটা পড়তেছি। লাস্ট মান্থ অফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাড দ্য ফলোইং অপারেটিং রেজাল্ট, বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি 72,000, এন্ডিং ফিনিশড গুডস হচ্ছে 66, সেলস এত, গ্রস মার্জিন এত। প্রশ্ন, হোয়াট ইজ দ্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ফর দ্য মান্থ? আমাদের সূত্র মনে আমরা জানি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সূত্রটা হচ্ছে বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি প্লাস সেলস মাইনাস এন্ডিং গুডস, না বিগিনিং প্লাস পারচেজ স্যার, প্লাস পারচেজ না, আমরা বলছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস সোল্ড মিসিং, হ্যাঁ এখানে একটা জিনিস মিসিং আছে, সেজন্যই তো বলছে হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ফর দ্য মান্থ। তাহলে স্যার উল্টো দিক থেকে আসতে হবে, সেলস মাইনাস গ্রস মার্জিন। উল্টো, এটা একটা ব্যাক ক্যালকুলেশন আছে, ব্যাক ক্যালকুলেশন করলে আমরা পাবো। আচ্ছা, গ্রস মার্জিন করলে তো আমি কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাই ভাই। সিম্পল জিনিস, আপনি যদি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেন তাহলে আমরা গ্রস মার্জিন পাই, এটাই তো। তার মানে কস্ট অফ গুডস সোল্ড আমি পেয়ে যাই, আমার সেলস হচ্ছে 4,65,000, সেখান থেকে গ্রস মার্জিন বাদ দেই তাহলে আমরা কি পাই, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। ঠিক আছে না? আমরা যদি এখন সূত্রটা সেখানে লিখি, এখানে যে মিসিং যে ফিগারটা থাকবে সেটা ক্যালকুলেশন করলে চলে আসবে। আচ্ছা, আমরা COGS টা বের করি। আপনারা আমাকে বলেন সেলস থেকে গ্রস মার্জিন বাদ দিলে হচ্ছে COGS, ক্লিয়ার? আচ্ছা, অথবা আমরা বলতে পারি কি সেলস মাইনাস COGS ইকুয়াল টু গ্রস মার্জিন। এখন আমরা উল্টোটা করতেছি, COGS ইকুয়াল টু সেলস মাইনাস গ্রস মার্জিন। তাহলে 4,65,000 থেকে 88,000 বাদ গেলে হয় হচ্ছে কত, 3,77,000। এটা হচ্ছে COGS। ঠিক আছে, আচ্ছা আমাকে যেতে হবে কোথায়, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটা কিভাবে পাই আমরা হচ্ছে বিগিনিংটা বাদ দেব স্যার। হ্যাঁ, আমরা একটু যোগ করি, বিগিনিং ফিনিশ গুডস প্লাস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্স, ঠিক আছে, মাইনাস এন্ডিং ফিনিশ গুডস, ঠিক আছে, ইকুয়াল টু COGS। এটার সাথে আপনারা একমত কিনা? একমত। COGM না স্যার, COGS কস্ট অফ গুডস সোল্ড, আর CGM কলাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ঠিক আছে, এটা আমরা আগে যেভাবে শিখলাম সেভাবে লিখলাম, একই রকম ভাবে, আমাদের কোনো পরিবর্তন হয়নি। ওপেনিং ফিনিশ গুডস প্লাস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড মাইনাস এন্ডিং ফিনিশ গুডস ইকুয়াল টু COGS। COGS এর রেজাল্ট আমরা পেয়ে গেছি, ঠিক আছে, 3,83,000। এবার আমরা লিখি 72,000 হচ্ছে ওপেনিং, ঠিক আছে, প্লাস জানি না, এটা হচ্ছে X জানি না,
মাইনাস এন্ডিং ফিনিশ গুডস হচ্ছে 66,000 ইকুয়াল টু 3 লাখ। 3,77,000 এবার এক্স এর মানটাই হচ্ছে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটা যদি আমরা না জানি আর আমার কপালে বাড়ি মারতে হবে। 3,71,000 হয় না? জি। আমি কি এটা ইকুয়েশন করে দেখানোর দরকার আছে আর? এক্সটাকে এক পাশে রেখে ওই পাশে যদি নিয়ে যাই উত্তরটা বের হয়ে যাবে। এক্স ইকুয়াল টু তাহলে কি হবে? 3,77,000 71,000 স্যার। 3,77,000 প্লাস 66,000। ঠিক আছে, আপনাদেরকে এখন বীজগণিতের অঙ্ক শিখাচ্ছি। মাইনাস 72,000। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু হয় হচ্ছে 3,71,000 মনে হয় না? তাহলে এই মিসিং ফিগার যদি থাকে বের করতে পারবো তো? প্রশ্ন আসছে, ওই নিচের উত্তরগুলো দেওয়া নাই। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ফর দ্য মান্থ? প্রশ্নটা আসবে হচ্ছে 5 মার্কসের জন্য। আফরোজা ম্যাডাম, আপনি কি বুঝতে পারছেন? স্যার এই চ্যাপ্টার থেকে নরমালি কত মার্কসের ম্যাথ আসে আর কত মার্কসের থিওরি আসে? সর্বোচ্চ 10 মার্কসের ম্যাথ আসতে পারে। সর্বোচ্চ 10 মার্কসের ম্যাথ আসতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি আমার কাছে রেডি করা আছে, এটা আমি শেয়ার করব আপনাদের সাথে। একটা কোম্পানির ইনফরমেশন দেওয়া আছে এখানে, অনেক একটা কোম্পানি। আমাদের হাতে খুব সময় কম, আমরা ওই জন্য এটা খুব পড়বো না। এরকম অঙ্ক এর আগে আসছে বিভিন্ন জায়গায়, আমি দেখে আসছি যে একটা বড় প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটার অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। রিকোয়ারমেন্টটা দেখলে আমরা বুঝে যাবো যে আমাদের কি করণীয়। কমপ্লিট দ্য আনসার শিট by placing X mark under each heading that indicates that identifies the cost involved. The X's can be placed under more than one place. X টা আমি একের অধিক জায়গায় প্লেস করতে পারি, and then one heading for single cost, that is a cost might be sunk cost and overhead cost, প্রোডাক্ট কস্ট। একটা কস্ট ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। যেমন আমি যদি বলি যে ম্যাটেরিয়াল পারচেজ, এটা কি কস্ট? এটা ডাইরেক্ট কস্ট। এটা আবার প্রাইম কস্টের অন্তর্ভুক্ত থাকে। এটা ভেরিয়েবল কস্ট। তার মানে কি একটা কস্ট অনেকগুলো জায়গার উত্তর হতে পারে বা অনেকগুলো প্রশ্নের উত্তর হতে পারে। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে বা কিছু কস্টের এলিমেন্ট দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে যে কি আপনাদেরকে বললো যে আপনারা এই কস্টগুলোকে, এবং এখানে সিনপসিসও দেওয়া আছে যে কি এইগুলাকে আপনারা এখানে এক্স মার্কটা পুট করবেন অথবা টিক মার্কস দিবেন যে রেন্টাল রেভিনিউ এটা কোথায় যাবে, এটা কোন ধরনের খরচ। ঠিক আছে, এরপর আছে ম্যাটেরিয়াল কস্ট, এটা কি খরচ হিসেবে কোথায় যাবে। ঠিক আছে, ম্যাটেরিয়াল কস্ট, ভেরিয়েবল কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল কস্ট আর কোথাও নাই, পিরিয়ড কস্টও না। ঠিক একই রকম ভাবে আমাদেরকে এই জিনিসগুলো মানে এক্স মার্ক দিয়ে আমাদেরকে দেখাতে হবে। এরকম একটা প্রশ্ন একবার আসছিল, এইখানে না হলে অন্য কোনো একটা লেভেলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। বাসায় এই কাজটা আপনারা করবেন। জি স্যার। স্যার ওই যে সান কস্টটা কি, এটা একটু বুঝে লাগছে স্যার। সান কস্টটা আমি পড়াইতে চাইছিলাম না। মাহফুজা ইসলাম মনে হয়, ওখান থেকে নয়েস আসতেছে না। আচ্ছা, সাঙ্ক কস্ট হচ্ছে যে সেই কস্টটা যে কস্টটা হয়ে গেছে একবার, দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড, এবং আমার কোনো ডিসিশনের মাধ্যমে সেই কস্টটা আমি রিকভার করতে পারবো না। এটাকে বলে সাঙ্ক কস্ট। বাংলা এটার হচ্ছে নিমজ্জিত ব্যয়। এটা আমি ডেফিনেটলি পড়াতাম, কিন্তু আজকের সাথে রিলেটেড হয়নি, সেজন্য আমি পড়াইনি। ঠিক আছে, সাঙ্ক কস্ট হচ্ছে সেই কস্টটা যে কস্টটা অলরেডি বিন ইনকার্ড এবং যেটা কখনোই কোনো ডিসিশন মেকিং এর মাধ্যমে রিকভার করা যাবে না। আপনি একটা মোবাইল কিনছেন 1 লক্ষ টাকা দিয়ে, আইফোন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে হাত থেকে পড়ে ভেঙে গেছে,
এই মোবাইলটা আপনার 5 বছর আপনাকে সার্ভিস দেওয়ার কথা, কিন্তু আপনার হাত থেকে পড়ে তাৎক্ষণিকভাবে এটা নষ্ট হয়ে গেছে, তাহলে এই আপনার কোনো ডিসিশন মেকিং এর মাধ্যমে আপনি এই মোবাইলটাকে আর রিকভার করতে পারবেন না, এবং এটার কোনো রিসেল ভ্যালুও নেই। সো এই কস্টটা হচ্ছে আপনার জন্য সাঙ্ক, এটা সাঙ্ক হয়ে গেছে, এটা জড়ো হয়ে গেছে, এটা আর কিছুই করার সুযোগ নেই। ঠিক আছে, আমরা বইতে দেখি যে টাইটানিক ডুবে যাচ্ছে, ঠিক আছে, টাইটানিকটা যখন ডুবে গেছে আটলান্টিকে, 1000 কোটি টাকার সম্পদ, তখন এটা কি হয়ে যায়, সাঙ্ক হয়ে যায়। আমার কোন ডিসিশন মেকিং এর মাধ্যমে টাইটানিককে আর এই ডুবন্ত জাহাজটাকে আর উঠানো যাবে না, এটা আর রিকভার করা যাবে না। ঠিক আছে, and then working process, finished goods আমার দরকার না, এটা একটু পড়ে নিলে হবে। ওভার টাইম, রিলেভেন্ট রেঞ্জ, ইকোনমিক ভ্যালু অফ অ্যান অ্যাসেটস, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আজকে পড়াবো হচ্ছে হাই লো মেথড, মিক্সড কস্ট অ্যানালাইসিস, দ্য অ্যানালাইসিস অফ মিক্সড কস্ট। অ্যানালাইসিস অফ মিক্সড কস্টের মধ্যে মিক্সড কস্টটা অ্যানালাইসিস করে আমাকে বের করতে হবে যে আমরা পড়ে আসছি কি মিক্সড কস্টের মধ্যে অথবা সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে ফিক্সড নেচারের কস্টও থাকে, ভেরিয়েবল নেচারের কস্টও থাকে। এখন সেটা কিভাবে বের করব, এটাই হচ্ছে মোটামুটি প্রশ্ন। এই হাই লো মেথডের মাধ্যমে ফিক্সড ভেরিয়েবল সেগ্রিগেট করার জন্য অঙ্ক আছে, যেটা আমরা আমাদের প্রশ্নে পেয়ে থাকি। প্রশ্নে বেশ কয়েকবার আসছে হাই লো মেথডের অঙ্ক। এতক্ষণে আপনারা একটা অঙ্কের এলিমেন্ট পেলেন, এর আগে কিছু এক্সারসাইজ পেলেন, অঙ্কের এলিমেন্ট পাবেন এখানে। যে হাই লো মেথড ছাড়াও আরো কিছু মেথড আছে, যেমন অ্যাকাউন্ট অ্যানালাইসিস করে বোঝা যায় যে কতটুক ফিক্সড কতটুক ভেরিয়েবল। যেমন আমি যদি বিদ্যুৎ বিল দেখি বুঝে নিতে পারবো যে সেখানে কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল। ইঞ্জিনিয়াররা বলতে পারে, ওরা যখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করে। হাই লো মেথড আছে, আর একটা মেথড হচ্ছে স্ক্যাটার্ড গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এটা অ্যানালাইসিস করে বের করা যায়। আর একটা হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড, এটা ম্যাথমেটিক্যাল টার্মিনোলজির মাধ্যমে এটা বের করা যায়। আমরা অত বিজনেস ম্যাথমেটিক্সও এটা পড়ে থাকবো, কিন্তু এই মুহূর্তে বিজনেস ম্যাথমেটিক্স আমরা এখানে অ্যাপ্লাই করব না। আমাদের অ্যাপ্লাই করা দরকার হচ্ছে হাই লো মেথডের মাধ্যমে, যে হাই লো মেথডটা আমাদের পরীক্ষায় বারবার আসে। তো হাই লো মেথডটা কি? হাই লো মেথড ইজ ওয়ান অফ দ্য several techniques used to split a mixed cost or semi-variable cost into its fixed and variable component. আমি এই মেথডটার মাধ্যমে কস্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি, যে কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল আমি এটা ভাগ করে নিতে পারি। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে কি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাকে যদি বের করে নিতে, হাই লো মেথডের ফর্মুলাটা হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট। উপরে থাকবে কস্ট এলিমেন্ট, আর নিচে থাকবে হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভিটি ইউনিট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি ইউনিট। সো উপরে হচ্ছে চেঞ্জেস ইন কস্ট, নিচে হচ্ছে চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি লেভেল। এই দুটো লেভেলের যে ইনফরমেশনটা পাবো সেটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। যে কোনো একটা কম্পোনেন্ট থেকে যদি ভেরিয়েবল কস্টটা আমি বের করে নিতে পারি, তাহলে বাকিটা থেকে যাবে হচ্ছে ফিক্সড কস্ট। ঠিক আছে, এবার বলেন, যদি হাই লো মেথডের ফর্মুলাটা বুঝতে না পারেন, আমি আবার একটু ডিফাইন করব, আর একটু এক্সপ্লেইন করব, অথবা আমি একটু এগোতে পারি যে একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝে নিতে পারি, একটা ইলাস্ট্রেশন দিয়ে। দ্য ইনস্পেকশন অফ অ্যাকাউন্টস। আচ্ছা, আমরা আগে এটা পড়িনি, ইলাস্ট্রেশনটা একটু পড়িনি, তারপরে ওটা আবার ব্যাখ্যা করব। দ্য ইনস্পেকশন অফ অ্যাকাউন্টস ফর 6 months to 31st December 2009 is as follows. Month, units, amount. জুলাইতে 340 ইউনিটের জন্য খরচ হয় 2260 টাকা, অগাস্টে 300-র জন্য এত, সেপ্টেম্বরে এত, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসের ডাটা দেওয়া আছে, ইউনিট ওয়াইজ খরচটা দেওয়া আছে, মান্থ, ইউনিট, খরচ দেওয়া আছে। এখন আমাকে এখানে যদি আমরা একটা রিলেশনশিপ দেখি, দেখেন তো 2260-কে যদি 340 দিয়ে ভাগ করি, এখানে কোনো লিনিয়ার রিলেশনশিপ থাকে না। 2260 ভাগ 340, পার ইউনিট হচ্ছে 6 টাকা 64 পয়সা।
এরপরে যদি 2160 কে আমি ভাগ করি তাহলে 300, তখন হয়ে যায় 60 টাকা 20 পয়সা। তাহলে আমরা যে বলছিলাম যে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্সড থাকে, তার মানে এখানে ভেরিয়েবল কস্ট এটাকে আমি বলতে পারছি না। ঠিক আছে, ভেরিয়েবল কস্টের পার ইউনিট আমি ভাগ করলে যে ইউনিটের ভাগ করি না কেন, এখানে একটা ফিক্সডটা মানে পার ইউনিটে ফিক্সড আমি বের করে ফেলার কথা, সেম হওয়ার কথা। যদি এমন থাকে যে 300-র জন্য 600, 900-র জন্য 1800, এরপরে 1000-এর জন্য 2000, এভাবে যদি থাকে তাহলে আমি পার ইউনিট ফিক্সড বের করে নিতে পারি, আমার জন্য অঙ্ক করাটা সহজ। কিন্তু এখানে দেখলাম যে আমার এই পার ইউনিটটা ফিক্সড না, এক এক লেভেলে এক এক রকম ভাবে শো করতেছে, তার মানে বুঝে নিতে হবে যে এখানে কিছু গরমিল আছে। তো গরমিলটা কি, ফিক্সড ভেরিয়েবল দুইটাই একসাথে যোগ করা আছে। তো ভেরিয়েবল এলিমেন্ট কস্টটা আমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করব, এই টোটাল যে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন গুলো থেকে আমি হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেলটা বের করব। এখানে 340, 300, 380, 420, 400, 360 আছে, তাহলে হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে কত, 420, মানে একেবারে 420 পাওয়া গেল। আচ্ছা, এরপরে হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল এবং হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট আমি পেয়ে গেলাম। তারপরে লোয়েস্ট অ্যাক্টিভিটি হচ্ছে 300 স্যার, 300 কস্টও পাওয়া গেলাম, 300 অ্যাক্টিভিটি লেভেলটাও পাওয়া গেছে। আমাদের আবার আমরা সূত্রে যাই, ভেরিয়েবল কস্ট বের করতে হলে এই ফিক্সড এবং ভেরিয়েবল দুটোর কম্পোনেন্ট থেকে যদি আমরা এই দুটো আলাদা করতে চাই তাহলে আমাকে সূত্র ফেলতে হবে, হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট। তা হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট হচ্ছে কত, 2300, লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট হচ্ছে 2160, সরি 2400। হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে, আমরা আবার এখানে দেখি অক্টোবরে হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল 420, আর অগাস্টে হচ্ছে লোয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল 300, কস্ট হচ্ছে 2400, আর ইয়ে হচ্ছে 2160। আচ্ছা, ভেরিয়েবল কস্ট আমরা কিভাবে বের করব, আমাদের সূত্রের মতোই 2400 বিয়োগ 2160 কিভাবে পেলাম, হাইয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট ডিভাইডেড বাই, মাঝখানে যে আমি একটা ইয়ে দিলাম এটা হচ্ছে ডিভাইডেড বাই 420 ইউনিট হাইয়েস্ট অ্যাক্টিভিটির ইউনিট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটির ইউনিট হচ্ছে 2। তাহলে এটার যোগ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 2 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 2 টাকা। তাহলে আমরা জানি কি টোটাল কস্ট ইকুয়াল টু, এটা একটা ইকুয়েশন, টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট। এখন দেখেন আমি যে কোনো একটা জায়গায় এই 2400 থেকে এখন আমি ফিক্সড কস্টটা বের করব, তাহলে সেটা কিভাবে বের করব, হ্যাঁ আমি এই ইয়েটাকে একটু কি বললাম পরিবর্তন করে দিক পরিবর্তন করলাম, টোটাল কস্টকে এদিকে নিয়ে গেলাম আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, আর ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্টকে আমি এটাকে পক্ষান্তর করলাম। তাহলে ফিক্সড কস্টটা আমি জানি না, ভেরিয়েবল কস্টটা আমি জানি, 2 টাকা করে আমি জানি, এখানে পেলাম। তাহলে আমার ইউনিট কত, 2400-তে 420 ইন্টু 2। এরপরে যদি আমি ফিক্সড কস্ট আমি বের করতে চাই, 2400 বিয়োগ 840 কিভাবে পেলাম, 420 গুণ 2 840 বিয়োগ করলে দেখা যাচ্ছে ফিক্সড কস্ট কত, 1560। এখন 1560 হচ্ছে ফিক্সড কস্ট, আর পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের হাইলো মেথডের মাধ্যমে আমাকে বের করে নিতে হবে যে ফিক্সড কস্ট কত, ভেরিয়েবল কস্ট কত, এবং প্রশ্ন অঙ্ক আসবে এই একই রকম ভাবে। আমরা যদি এই একই জিনিসটা এই 2160 অ্যাপ্লাই করি, সেম রেজাল্ট আসবে, যদি আমরা আবার ওই 2160-এ যদি আমরা দেখি যে 2160 বিয়োগ সেখানে ইউনিট কয়টা, 300 ইন্টু 2 ইকুয়াল টু কত হয়, তাহলে 3 দুগুণা 600, 2160 থেকে 600 বাদ গেলে হবে 1560। ঠিক আছে, এই জিনিসটা যদি আমি এখানেও দিই, এখানেও যদি চেঞ্জ করে দিই, একই রেজাল্ট কিন্তু আসবে। ঠিক আছে, আমি যেই লেভেলে করি না কেন একই রেজাল্ট আসবে। এটাই হচ্ছে হাইলো মেথডের মাধ্যমে আমার ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট আলাদা করে নেওয়ার একটা এক্সাম্পল।
স্যার এটা তো 360 অ্যাপ্লাই করেছে তার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট আসে একটু স্যার। আচ্ছা হওয়ার কথা না স্যার হাইলো মেথডে শুধু স্যার ওই দুইটা হাই অ্যামাউন্ট বা লো অ্যামাউন্টটা বসালে কাজ করে স্যার, বাকি না এখানে সবগুলোতে কাজ করার কথা, কিন্তু এটা একটা ডিমেরিটস আছে হাইলো মেথড। এই ডিমেরিটসটা আমি আজকে পড়াচ্ছি না, কারণ আজকে অঙ্ককারীতে যদি করাইতে গিয়ে যদি ডিমেরিটসটা নিয়ে আসি তাহলে সবাই কনফিউজ হবে। 2260 বিয়োগ 360 ইন্টু 2, ঠিক আছে না? ইকুয়াল টু কত হয়? 360 ইন্টু 2 হলে হয় কত? 1546 ইন্টু 2 তাহলে হয় হচ্ছে 720 বিয়োগ 2266। ও এখানে আমি তো লিখছি যে লিখাও ভুল হতে পারে, কথা বুঝছেন? এখানে সামান্য 4 টাকা ডিফারেন্স হয়, তাই না? জি স্যার। এটা মনে হয় আমার লিখার ভুল, কিন্তু এটা কিন্তু আমার হাতে লেখা অঙ্ক, তো আমি হয়তো টাইপ করতে গিয়ে ভুল করছি, এরকমও হতে পারে। তার ফিক্সড কস্ট তো সবসময় একই থাকবে স্যার। একই থাকবে যে এখানে আবার কথা আছে, আমি কিন্তু ওই কথাটা বলি নাই। 360 ইন্টু 2 মাইনাস 2270 এখন কি মিলে? না এখনো তো মিলে না। এখানে একটা ফিগার ভুল করছি আমি। যখন পড়ছিলাম বইতে স্যার, তখন হচ্ছে হাই অ্যামাউন্ট বা লো অ্যামাউন্ট যে কোনো একটা নিয়ে করলে ঠিক আসবে, অন্যগুলো কাজ করবে না। না করার কথা এখানে আবার কথা আছে, আপনার কথাটা কারেক্ট, বাট এটা হবে হচ্ছে 80 দিলে মিলে যাবে। এই অঙ্কে লিনিয়ার, এই শুধু একটাতে আপনি মিল পাওয়া যাচ্ছে না, এটা হওয়ার কথা না আর কি। এটা আমার টাইপিং মিস্টেক। অঙ্কগুলো এক্সারসাইজ করব কোন বই থেকে? সিমার বই, সিমা স্টাডি টেক্সটে করবেন, বা অন্যান্য যে বইতে এই হাইলো মেথডটা গ্যারিসনের বইতে হাইলো মেথডের অঙ্ক পাওয়া যায় না, এর বাইরে অন্য বইতে আমার মনে হয় হর্নগেনে পাওয়া যেতে পারে, অনেক সময় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ পাওয়া যায়। আমরা যে এক্সাম্পলটা এখানে দেখালাম এটা কিন্তু লিনিয়ার, কিন্তু আমার ওই টাইপিং মিস্টেক হতে পারে, যেটা এই জন্য একটা ফিগারে শুধু চেঞ্জ হয়ে গেছে, অন্যগুলোতে ঠিক আছে। স্যার গ্যারিসন কোন এডিশনের বইটা কিনবো? যেটা বাজারে পাবেন লেটেস্ট, ওইটাই উইথ সলিউশন কিনে নেবেন। আচ্ছা এখানে ফিক্সড কস্ট টোটাল কস্ট যে কোনো একটা ইউনিটই দিলেই রেজাল্ট আসবে। আমি আজকে এর বাইরে এটা ডিমেরিটস আছে সেটা আমি বলি না, কিছু জায়গায় এটা মিলে না, কিছু জায়গায় মিলে না কেন? লিনিয়ার থাকে না, কিছু জায়গায় চেঞ্জ হয়, ওই সেই জন্য স্ক্যাটার গ্রাফ দিয়ে আমাদেরকে মিলাইতে হয়। তবে ম্যাক্সিমাম জায়গায় মিলে যেতে হবে। আমাদের অঙ্ক একবার আসছে যে মিলে গেছে, একবার মিলে নাই, কিন্তু থিমটা হচ্ছে এটা মনে রাখতে হবে যে হাইয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট অ্যাক্টিভিটি ইউনিট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি ইউনিট। এটা করলে আমি ভেরিয়েবল কস্ট পেয়ে যাব, আর ওই টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলেই আমি ফিক্সড কস্ট পাবো। আচ্ছা, না মিললে কি কোনো প্রবলেম হবে পরীক্ষায়? কোনো সমস্যা নাই। যদি এরকম অঙ্ক থাকে, আপনার মূল হচ্ছে হাইয়েস্ট আর লোয়েস্ট নিয়ে অঙ্ক মিলাই ফেলবেন। এখানে আমি হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে করলাম না অঙ্ক, এখানে যদি হাইয়েস্ট লোয়েস্ট না আমি 340-300 অঙ্কটাও যদি মিলাই তাও কিন্তু মিলে যাবে, উত্তর 2ই আসবে, উত্তর কিন্তু 2 আসবে। একবার ক্যালকুলেশন চেক করে দেখেন, 2260 বিয়োগ 2160 তাহলে কত হয়? 2260 বিয়োগ 2160 100 ডিভাইডেড বাই ওখানে ডিফারেন্স কত? 40 কত হয়? 2.5 হয়েছে। ও এখানে মিলে নেই, এখানে গন্ডগোল আছে। এটা লিনিয়ার না স্যার, এটা এখানে লিনিয়ার না। হ্যাঁ এটা লিনিয়ার না, কিন্তু অঙ্ক মনে হয় আমাদের ওই প্রত্যেকটা জায়গায় 2ই হয়। এখানে আমি যতটুকু মিলে দেখছিলাম প্রত্যেকটা জায়গায় 2ই হয়। আমরা যেটা হাই বা যেটা লো সেটা নিয়ে করলে যেটা সূত্র সেটাই, এই সূত্রই নিবেন, সূত্র নিয়ে অঙ্কটা করে দিয়ে আসবেন। আপনার মিললে কি মিললো না এত কিছু দেখার দরকার নাই। আমার এই অঙ্কটুকু এতটুকু, ওই প্রথমে হাইয়েস্ট লোয়েস্ট লেভেল নেবেন, তারপরে কস্ট গুলো নেবেন, এইভাবে নিয়ে অঙ্কটা করে ফেলবেন, শেষ। তো ঠিক আছে, আমরা আজকে অনেকগুলো এক্সারসাইজ দেখলাম। সবার প্রশ্ন ছিল যে স্যার এক্সারসাইজ কিভাবে করবেন। আমরা এটা ছোট বলে ওয়ার্ড ফাইলে দেখে আস্তে আস্তে করলাম, হোয়াইট বোর্ডের মতো। এরপরে যদি বড় অঙ্ক হয় আমরা এক্সেল শিট নিয়েও কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো
তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, এটা শীটগুলো কোথায় পাবো? এটা শীট দিব এর আগেও একবার শেয়ার করেছিলাম, এবার এটা আবার শেয়ার করে দিব। এটা আমি আর একটু না আমি বারবার শেয়ার করছি না, যে আপনাদেরকে রিসোর্সফুল করে দেন শেয়ার করতে চাচ্ছিলাম। এটা একটু আপডেট করা, এর আগে যেটা শেয়ার করছিলাম তার থেকে কিছুটা আপডেট করে দেন করা হয়েছে। এখন আবার আপনাদেরকে করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। জি স্যার, সেটা হচ্ছে আমরা যারা বিজনেস মানে আমাদের যাদের হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের এখানে স্যার এই যে ম্যাথ বা অন্যান্য বিষয় যদি স্যার আলোচনা হয়, যে বিষয়টা আলোচনা হয় এই বিষয়টা যদি আগের দিন একটু দিয়ে দেওয়া হয়, আমরা একটু দেখে আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। চেঞ্জ করতে হবে স্যার। একটা জিনিস হচ্ছে যেমন স্যার আজকে থিওরি যেগুলো পড়াইছেন সবগুলো বুঝছি, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো পড়াইছেন এগুলো কিছু বুঝছি কিছু বুঝি নাই। এটা আবার একটু পড়ে নেবেন, কালকে আমরা আবার এক্সারসাইজ করব নেক্সট ক্লাসে, কারণ এই হাই লো মেথড আমি ছেড়ে দিই নাই, কারণ এটা কাল নেক্সট ক্লাসের এক্সারসাইজ করে দেন আমরা এটা ক্লোজ করব। কারণ ম্যাথ গুলো সবসময় দেওয়া যায় না, ম্যাথের বিভিন্ন জায়গা থেকে প্রপোজিশন করা থাকে, তো আর আমার ওইভাবে রেডি করা থাকে না। যেমন এটা আমি রেডি করলাম, এটা কিন্তু কালকে রেডি করা ছিল না। জি বলেন। এই যে স্যার আপনি স্যার থিওরি যেগুলো পড়াইছেন সবগুলো বুঝছি, কোনো সমস্যা হয় নাই স্যার। আচ্ছা, শেষ করতে হবে স্যার। ম্যাথের যে বিষয়গুলো স্যার পড়াইলেন স্যার, কিছু বুঝছি কিছু বুঝি নাই। না ম্যাথটা বুঝবেন, এটা কিন্তু কঠিন কোনো ম্যাথ না। এটা একবার বাসায় হাইলো মেথডের অঙ্কটা দেখে নিলে করে নেবেন, এটা খুব ইজি একটা ম্যাথ, এটা কঠিন কিছু না। তো ঠিক আছে, আমরা মনে হয় টাইম একটু বেশি যাচ্ছি, আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ।